একটি আবদ্ধ রুমে পড়ে আছে 4টি মেয়ের উলঙ্গ দেহ। তাদের প্রত্যেকের দেহ থেকে মাথা কেটে নেওয়া হয়েছে। তাদের এই ভয়ানক মৃত্যু যে দেখবে সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাবে। কিন্তু সেখানে সেই 4টি লাশের সামনে একটি মেয়ে জোরে জোরে হাসছে। আমি তোমাকে কারো হতে দিব না। তুমি শুধু আমার আলমগীর, শুধু আমার। মেয়েটা পৈশাচিক হাসি দিয়ে বলল। অন্যদিকে আমি চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় আসি। বাসায় ঢোকা মাত্রই আম্মু জিজ্ঞেস করে, কিরে তোর চাকরি হলো? আমি আম্মুর প্রশ্নের উত্তরে বলি, ইন্টারভিউ দিয়ে এসেছি, আমার মনে হয় হয়ে যাবে। আব্বু চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। কাগজটা মুড়ে আমার উদ্দেশ্যে বলে, আমার এত বড় কোম্পানি থাকতে তুই কেন বাইরে চাকরি করতে চাস? আমি বুঝি না। আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি নিজের দক্ষতায় কিছু করতে চাই। ভাইয়া তৎক্ষণাৎ এসে পড়ে। আব্বু, আলমগীরকে কিছু বলতে হবে না। আলমগীর এখনও তোমার ব্যবসা সামলাতে দক্ষ হয়নি, তুমি ওকে বরং কিছুটা সময় দাও। একমাত্র ভাইয়াই আমার ফিলিংস বোঝে। হয়েছে, যা এখন ফ্রেশ হয়ে খেতে আয়, তোর জন্য সবাই না খেয়ে বসে আছে। আম্মু, আমি অনেকবার বলছি আমার জন্য তোমরা না খেয়ে থেকো না, আমি কখন আসবো তার ঠিক নেই। তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হতে গেলাম। আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি, আমি আলমগীর হোসেন। আমরা 2 ভাই। আমার বড় ভাইয়ের নাম রাশেদুল ইসলাম রাশেদ। ভাইয়া আব্বুর ব্যবসা সামলায়। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন নিজের দক্ষতায় কিছু একটা করতে চাই। কিন্তু আব্বু চাই আমি ভাইয়ার সাথে আব্বুর ব্যবসা সামলাই। ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। এইটুকুই থাক আমার পরিচয়, ভবিষ্যতে আরও কিছু জানতে পারবেন। আমি লাঞ্চ করে টিভি চালু করি। টিভি চালু করতেই আমি অবাক হয়ে যাই, কারণ টিভিতে নিউজ দেখাচ্ছে আজকের ভয়ানক খবর হলো ঢাকার প্রধান সড়কে 4টি লাশ পাওয়া গেছে। লাশ পাওয়ার দ্বিতীয় দিনের বিষয় হলেও এদের শরীরের কারোর মাথা নেই ছিল না, তাছাড়া তাদের শরীরে এক সুতা কাপড় অবশিষ্ট ছিল না। সবাই প্রথমে ধর্ষণের কেস মনে করলেও ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তাদের কারোর সাথে ধর্ষণ হয়নি। আর তাদের ঘাড়ের ডান দিকে 2টো ফুটো রয়েছে। তারা রক্তশূন্যতায় মারা গেছে বলে জানা যায়। এই হলো তাদের আসল পরিচয়। আজকের মতো খবর এখানেই সমাপ্ত। আগামীতে লেটেস্ট নিউজ পেতেই আমাদের সাথেই থাকুন। আমি খবর দেখে যতটা না চমকেছি তার থেকে বেশি চমকেছি সেই 4 জন মেয়ের ছবি দেখে, কারণ এদের সবাইকেই আমি চিনি। আমি দ্রুত আমার বন্ধু রাহুলকে ফোন দেই। হ্যালো দোস্ত, তুই কই? তাড়াতাড়ি আমার বাসার পিছনে আড্ডাখানে চলে আয়। কিন্তু কেন? আর তোকে এরকম লাগছে কেন? রাহুল আমাকে জিজ্ঞাসা করলো। তুই আসলেই জানতে পারবি, এখন চল দ্রুত আয়। আমি আর আমার বাড়ির পিছনের দিকে আমার আড্ডাখানায় যাই। কিছুক্ষণের মধ্যেই রাহুল আসলো। আমাকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? এভাবে আমাকে কেন ডেকে আনলি? আজকের খবর দেখেছিস? না, কেন, কি হয়েছে? গতকাল আমরা যখন রাস্তায় বের হয়েছিলাম তখন কি তোর মনে আছে যে আমাকে একসাথে 4 জন মেয়ে প্রপোজ করেছিল? মনে না থাকার কি আছে? কলেজ লাইফ থেকে কত মেয়ে তোকে প্রপোজ করেছে তার কি হিসাব আছে? আরে সেই 4 জন মেয়ে আজকে খুন হয়েছে। পুরো লগ্ন হচ্ছে কিন্তু ধর্ষণও হয়নি। আবার তাদের শরীর থেকে তাদের মাথা আলাদা করা হয়েছে। তাদের ঘাড়ে 2টো ফুটো রয়েছে। আর তাদের মৃত্যুর আসল রহস্য হলো রক্তশূন্যতা। আমার কথা শুনে রাহুল বেহুশ হয়ে যায়। আমি রাহুলের মুখে পানি ছিটা ফোঁটা দেই। রাহুল ধীরে ধীরে চোখ খুলছে। রাহুলের চোখ খোলার পর আমার দিকে তাকিয়ে বলে, কি বলি তুই এটা? এভাবে কেউ কাউকে কি মারতে পারে? আমারও তো অবাক লাগছে। আর তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে বারবার যে আমার উপর কেউ নজর রাখছে, কিন্তু আশেপাশে তাকালে কাউকে দেখি না। মনে হয় কোনো ইনভিজিবল পাওয়ার আমার উপর নজর রাখছে। তাহলে তোর উপর মনে হয় কোনো জিনপুরের নজর পড়েছে। আল্লাহ কেন তোকে হ্যান্ডসাম বানালো? এইসব কথা বাদ দে, চল বাড়ি থেকে ঘুরে আসি, মন ভালো নেই এমনিতেই। আমি আর রাহুল রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু কেন জানি বারবার মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে। কিন্তু আমি পিছনে তাকালেই কাউকে দেখতে পাই না। পেছনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের সাথে ধাক্কা খাই। রাহুল আমাকে ধরে ওঠালো। আমি সামনে তাকিয়ে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, আর যার সাথে ধাক্কা খেয়েছি সে মাটিতে পড়ে আছে। আই এম সরি ভাই, আসলে পিছনে তাকিয়ে হাঁটছিলাম তো তাই দেখতে পাইনি। কি রে, তোর চোখ কি পিছনে নাকি? পিছনে তাকিয়ে হাঁটবি কেন তুই? একজন আমাকে ধাক্কা দিয়ে কথাটা বলে। তারা মোট 6 জন। দেখেন ভাই, আমার ভুল হয়ে গেছে, কিন্তু এতে ধাক্কা দেওয়ার কি আছে? ধাক্কা দিলে কি করবি? নে, আবার ধাক্কা দিলাম। বলেই আবার ধাক্কা দিল। রাহুল তাদের সামনে চলে আসে। দেখেন ভাই,
সে বলল তো তার ভুল হয়ে গেছে। আপনারা কেন একটা ছোট বিষয়কে বড় করার চেষ্টা করছেন? তারা রাহুলকেও ধাক্কা দিল। এবার আর আমি আমার মাথা ঠিক রাখতে পারলাম না, সোজা গিয়ে একজনের মুখে ঘুষি মারি। বাকি 5 জন আমাকে ঘিরে ধরেছে, কিন্তু এরা তো আর জানে না যে আমি কলেজ লাইফে এদের বাপ ছিলাম। একে একে সবাইকে কুপকাত করে ফেললাম কিছুক্ষণের মধ্যে। প্রথমে একজনের পিঠে লাথি মারলাম, তারপর আরেকজনের বুকে ঘুষি, আরেকজনের 2 পায়ের মাঝ বরাবর একটা কিক পারলাম। বাকি 2 জনকেও ঘুষি আর লাথি দিয়ে হারিয়ে দিলাম। কিন্তু হঠাৎ কেউ একজন পিছে দিয়ে আমার মাথায় আঘাত করে আর আমি বেহুশ হয়ে যাই। আমার চোখ ধীরে ধীরে খুলছে। আশেপাশে পরিস্থিতি দেখে বুঝলাম এটা একটা হসপিটাল। আমার পাশেই রাহুল বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে সে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছুক্ষণ রেস্ট নিতে বলল, তারপর আমি বাসায় যেতে পারবো। তোর জ্ঞান ফিরেছে দেখে আমি অনেক খুশি হয়েছি দোস্ত। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন তুই জ্ঞান হারিয়ে গেলি। তারা তোকে মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু আমি তাদের পা ধরে ক্ষমা চাই আর তোকে এখানে নিয়ে আসি। ধন্যবাদ বলতাম যদি না তুই তাদের পা ধরতি। আমি মরে যেতাম, তবু অন্যায়ের কাছে মাথা নত করতাম না। তোর হিরোগিরি না সব জায়গায় চলে না। তোর কিছু হয়ে গেলে আমি আঙ্কেল আন্টি আর রাশেদ ভাইকে কী বলতাম তুই বল। আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর হসপিটাল থেকে বাসায় চলে যাই। আম্মু, আব্বু আর ভাইয়া আমাকে নিয়ে চিন্তিত হয়ে যায় আমার মাথায় ব্যান্ডেজ দেখে। আমিও তাদের মিথ্যা কথা বলে দিয়েছি যে আমি মাথায় চোট পেয়েছি। রাতে বিছানায় শুয়ে আছি। হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজে লেখা আছে, কেমন আছো? বেশি ব্যথা পাওনি তো? আমি অবাক, কারণ আমার আঘাত পাওয়ার ব্যাপারে বেশি কেউ জানে না। আমি রিপ্লাই দিই, আমি ঠিক আছি, কিন্তু আপনি কে? আর আপনি আমার আঘাত পাওয়ার ব্যাপারে কীভাবে জানলেন? সে নম্বর থেকে রিপ্লাই আসে, আমি কে সেটা দ্রুতই জানতে পারবা। আর নিজের যত্ন নিও। এখন দ্রুত ঘুমাও, না হলে শরীর খারাপ হয়ে যাবে। আগামীকাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি যেই মেসেজে রিপ্লাই দিব আমার হাত থেকে মোবাইল পড়ে যায়। আমি যখন মোবাইল তুলে মেসেজে রিপ্লাই দিব তখন আমার চোখ কপালে উঠে গেল, কারণ এতক্ষণ যা মেসেজ করেছি তা এখন আর নেই, আর সেই নম্বরটাও নেই। এ কী করে সম্ভব? আমি কি কোনো স্বপ্ন দেখছিলাম? না, এ কীভাবে সম্ভব? আমি এসব ভাবতে ভাবতে বেলকনিতে যাই। আজকে চাঁদ মনে হয় একটু বেশি আলো দিচ্ছে। হঠাৎ বাড়ির ছাদে ডানা ঝাপটার শব্দ শুনতে পাই। আমি যেই ওপরে তাকাবো আমি দেখি ছাদ থেকে একটা কালো অবয়ব আকাশে উড়ে যাচ্ছে। তার ডানা তার পিঠে আকাশে উড়ে যাচ্ছে। প্রথমে অবয়ব মনে হলেও এখন চাঁদের আলোতে তার দেহের গঠন বুঝতে অসুবিধা হলো না। এই যে একজন মেয়ে তা আমার বোঝা হয়ে গেছে, তবে একটা মেয়ে কীভাবে উঠতে পারে? আজকে মনে হয় একটু বেশি হ্যালুসিনেশন হয়ে যাচ্ছে। আজকে সারাদিন আমার সাথে আজব আজব ঘটনা ঘটছে। না, এখন আমার ঘুমানো দরকার। আমি নিজেই নিজেকে কথাটা বলে ঘুমাতে চলে যাই। পরের দিন সকালে সূর্যের তেজ রশ্মি জানালা ভেদ করে আমার চোখে পড়ল। ফলাফলস্বরূপ আমার স্বাদের ঘুম ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যাই। আগেই বলে দিই আমাদের বাড়িটা দোতলা। দোতলায় আমি ঘুমাই। আমরা যেই নাস্তা খাওয়া শুরু করব তখনই বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। আমি, ভাইয়া, আম্মু আর আব্বু বাইরে দৌড়ে যাই। তারপর বাইরে যা দেখি তা দেখে আমাদের সবার কলেজের পানি শুকিয়ে যায় ভয়ে। আমাদের বাড়ির সামনে গাছে কয়েকটা লাশ ঝুলে আছে। লাশের অবস্থা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, আর দুর্বল হৃদয়ের মানুষগুলো তো হার্ট অ্যাটাক করবে নিঃসন্দেহ। আমি, ভাইয়া, আম্মু, আব্বু বাড়ির ভিতরে ঢুকিয়ে বাইরে গিয়ে দরজা লাগিয়ে দেই। তারপর আমরা 2 জন সেই গাছের কাছে যাই। লাশের অবস্থা দেখে আমরা সেই মেয়েগুলোর লাশের কথা মনে পড়ে গেল। যেই মেয়েগুলোর মতো এই ছেলেগুলোর মাথা শরীর থেকে আলাদা। শরীর পুরোটা উলঙ্গ, শরীর ফ্যাকাশে হয়ে গেছে রক্ত শূন্যতায়। ঘাড়ের পাশে 2টা ছিদ্র আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন এদের রক্ত চষে নিয়েছে। তাদের মাথাগুলো লাইন করে রাখা আছে। আমি তাদের চেহারা দেখে চমকে যাই, কারণ এরা তারাই যাদের সাথেই গতকাল আমার মারামারি হয়েছে। আর তাদের কপাল খোদাই করে লেখা আছে সারপ্রাইজ সারপ্রাইজ। লেখা থেকে গতকালকের মেসেজের কথা মনে পড়ে গেল। তার মানে গতকালকে আমার দেখা সব ঘটনা ভ্রম ছিল না। তখনই আমার সামনে রাহুল এসে পড়ে। আমি ভাইয়াকে বিদায় জানিয়ে রাহুলের সাথে এক সাইডে যাই। সেখানে কোনো মানুষ নেই। দেখলি ব্যাপারটা? আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। গতকাল মারামারি হলো তার সাথে, আর আজকে তার এই অবস্থা। আমি মেনে নিতাম তাদের খুনের সাথে তোর কোনো সম্পর্ক নেই, যদি না তাদের লাশ অন্য জায়গায় পাওয়া যেত। কিন্তু এদের লাশ তোর বাড়ির সামনে পাওয়া গেছে, আর অনেক বিকৃতভাবে এদের খুন করা হয়েছে। তুই কি কিছু জানিস এ ব্যাপারে?
আমি রাহুলকে গতকাল রাতের রহস্যময়ী মেসেজের কথা বলে দেই, কিন্তু সেই ডানাওয়ালা মেয়ের কথা গোপন রাখি, কারণ সেই মেয়ের ব্যাপার কি ভ্রম নাকি সত্যি আমি চাই না। রাহুল সেই মেসেজের কথা শুনে বলে, আমার মনে হয় তুই তোর ক্লান্ত শরীরের জন্য ভুলভাল দেখেছিলি। না, আমি ভুল দেখিনি, আমিও ভ্রম মনে করেছিলাম, কিন্তু মেসেজের সারপ্রাইজের সাথে আর লাশগুলোর কপালে সারপ্রাইজ লেখা কাকতালীয় কখনো হবে না। আর আমি শিওর যে এই মেয়েগুলোকেও ওই একই খুনি মেরেছে, কারণ তাদেরও এরকমভাবে মৃত্যু হয়েছিল, আর তারাও আমার সাথে কোনো না কোনোভাবে জড়িত। আমার কথা শুনে রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে আমার দিকে তাকিয়ে বলে, এই খুনে যেই হোক না কেন, সে একটা সাইকো, আর সে তোকে প্রোটেক্ট করছে। আমার মনে হয় এই অজ্ঞাত খুনি তোর গায়ে ফুলের টোকা ভরতে দেবে না। কিন্তু মেয়েগুলোকে কেন মারলো? তোকে প্রপোজ করেছে বলে? তাহলে তো শতভাগ নিশ্চিত যে এই খুন একটা মেয়ে করেছে, আর সে তোকে পাগলির মতো ভালোবাসে, কিন্তু তার পাগলামি লিমিট পার হয়ে গেছে। কিন্তু এই মেয়ে কে যে আমাকে ছায়কর মতো ভালোবাসে আর কোথায় কোথায় খুন করে? আমি আর রাহুল ভাবতে লাগলাম। তখনই আমাদের কিছু একটা মনে পড়ে গেল। আমরা দুজনে একসাথে বলে উঠি, সাবিয়া। কিন্তু সাবিয়া তো তোর লাইফ থেকে অনেক আগে চলে গেছে, সে ফিরে এলো নাকি? আমি কিছুই জানি না দোস্ত, কিন্তু এত বড় কাজ সেই সাইকো মেয়ের দ্বারাই সম্ভব। না না না, সাবি আমার লাইফে কামব্যাক করতে পারে না। সে ফিরে আসলে আমার জীবন আগের মতো তেরা তেরা হয়ে যাবে। আমি পায়চারি করছি রাস্তা দিয়ে, আর অনেক উত্তেজিত হয়ে গেছি। আমি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে এসে গেছি। আমি নিজেই যাই না, রাহুল অন্যদিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা দ্রুতগামী ট্রাক আমার দিকে আসতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ট্রাক আমাকে উড়িয়ে দেওয়ার জন্য এসে পড়ে। আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলি। রাহুল নিজের চোখ বন্ধ করে ফেললো, কিন্তু যখন আমি চোখ খুলি তখন নিজেকে অক্ষত অবস্থায় দেখি। আমার কিছুই হয়নি। আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে ট্রাকটা নেই। রাহুল আমার কাছে দৌড়ে আসে। দোস্ত, তোর কিছু হয়নি তো? না, আমার কিছুই হয়নি, কিন্তু আমি বাঁচলাম কীভাবে? আমি চোখ বন্ধ করার পর আমার 2 সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে আমি আকাশে উঠছি, আর আমাকে ওড়াচ্ছে 2টা শীতল হাত। রাহুল কিছু বলতে যাবে, তখনই আমার মোবাইলে মেসেজ আসে সেই নম্বর থেকে। আমি রাহুলকেও মেসেজ দেখাই। মেসেজে লেখা আছে, সাবধানে চলাফেরা করতে পারো না? আজ আমি না থাকলে কি যে হতো। আর আমার কথা এত ভাবার দরকার নেই, সময় হলে আমি নিজেই দেখা করব তোমার সাথে। মেসেজ পড়ে আমাদের দুইজনের করে যায় পানি শুকিয়ে যায় ভয়ের কারণে। পরক্ষণেই মেসেজটা ডিলিট হয়ে গেল অটোমেটিক। তা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। দোস্ত, মেসেজ পড়ে বোঝা গেল এটা সাবিয়াই, কিন্তু তোর সাথে যা অলৌকিক ঘটনা ঘটছে তার ব্যাখ্যা কোথায় পাবো? আর সাবিয়া কোথায় তা আমরা কেউ জানি না। 1 মিনিট, সাবিয়া মোটে ভূত হয়ে ফিরে আসেনি তো? কী আবল তাবল কথা বলছিস? এমনিতেই ভয় পেয়ে আছি, আর তার উপর ভয় দেখাস? ছাবি আমার লাইফে আসলেও আমি অ্যাকসেপ্ট করব না তাকে, এটা তুই ভালো করে জানোস। আর অলৌকিক ব্যাপারগুলো আমি বুঝে নেব। তুই প্লিজ কাউকে বলিস না আমার সাথে ঘটনা ঘটে যাওয়াগুলো। আর তুই ভালো হুজুরের খোঁজ কর, আমি এইসব থেকে মুক্তি চাই। রাহুল মাথা নেড়ে চলে গেল। আমিও বাসায় চলে যাই। একটু আগে পুলিশ এসে লাশগুলো নিয়ে যায়। আম্মু অনেক ভয় পেয়ে গেছে। ভাইয়া আপুকে নিয়ে অফিসে চলে গেছে। আমি সারাদিন রুমে বসে বসে ভাবছি যে সাবিয়া কি সত্যিই ফিরে এসেছে নাকি এটা অন্য কেউ। কিন্তু সে যেই হোক না কেন, সে আমার প্রতিটা পদক্ষেপ জানে আর প্রতিটা কথাও শুনতে পায়। সে আমার উপর নজর রাখছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। সবথেকে বড় কথা হলো তার কাছে অবশ্যই সুপার ন্যাচারাল পাওয়ার আছে। রাতে রাহুল ফোন দিয়ে জানিয়ে দিল যে সে এমন একজনের খোঁজ পেয়েছে যে সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ করে। আমি রাহুলকে বলে দেই যে আগামীকাল আমরা তার কাছে যাব। আমি বিছানায় গা হেলিয়ে দেই। আজকে অনেকদিন পর সাবির কথা মনে পড়ল। আজকে না চাইতেই সাবিয়ার চিঠি আমার চোখের সামনে ভেসে আসলো। সত্যি বলতে সাবিয়ার চিঠিতে যে শুধু প্যারা নামক স্মৃতি আছে তা নয়, আমাদের একসাথে কাটানো অনেক মধুর স্মৃতিও আছে। আমি চোখ বন্ধ করে ফেলি আর মনে করতে থাকি সেই পুরনো স্মৃতি। আজকে আমাদের ভার্সিটি লাইফের প্রথম দিন। আমি আর রাহুল সেই ছোটোবেলা থেকে বন্ধু। আমাদের মাঝে কত বন্ধুবান্ধব আসলো, কিন্তু আমাদের দুজনের বন্ধুত্ব কোনো ফাটল ধরেনি। আব্বু আমাকে গাড়ি নিয়ে যেতে বললেও আমি সাধারণভাবে চলতে পছন্দ করি, তাই রিক্সায় গেলাম রাহুলের সাথে। কয়েকদিন ভার্সিটিতে থাকার পর আমাদের অনেক বন্ধু হলো। 1 বছর পার হতে না হতেই সেকেন্ড ইয়ারে উঠি। আমি ছোটোবেলা থেকেই গরম মেজাজে ছিলাম, কিন্তু আমার মাথা গরম হয় কোনো অপরাধ দেখলে। এই কারণেই ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই আমাকে ভয় ও সম্মান করত। তারপর ঘনিয়ে হলো সেই দিন
যেদিনকে আমি চাইলেও বলতে পারবো না। আমিও আমাদের বন্ধুরা ভার্সিটির ক্যান্টিনেই বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আমাদের রাহুল দৌড়ে আমাদের কাছে আসে। কী রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কী হয়েছে তোর? দোস্ত, আমি শুনে আসলাম একজন নতুন স্টুডেন্টকে আমাদের ভার্সিটির সিনিয়রদের মারছে। কি? কার ধরো সাহস যে এই ভার্সিটিতে এসে সিনিয়রদের গায়ে হাত তোলে? চল তো আমার সাথে। আমরা সবাই ব্যাট এবং হকি স্টিক নিয়ে নিলাম। আমার হাতে আছে একটা হকি স্টিক। সবাই ভার্সিটির মাঠে গেলাম। সবাই ভিড় ফাঁকিয়ে কী যেন দেখছে। আমরা সবাই ভিড় ঠেলে ভিতরে যাই। তারপর আমরা যা দেখলাম তা সত্যি অবিশ্বাস্য। কারণ একটা মেয়ে ভার্সিটি ওয়াকাটে সিনিয়রদের মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। সবাই এখন কান ধরে উঠবোস করছে। মেয়েটার মায়াবী মুখ দেখে আমার হাত থেকে হকি স্টিক পড়ে গেল। আমি বন্ধুদের ওখানেই থামতে বললাম। আমি এগিয়ে যাচ্ছি মেয়েটার দিকে। আমি মেয়েটার মায়াবী চোখের নেশায় ডুবে গেছি। মেয়েটা আমাকে তার দিকে আসতে দেখে আমার দিকে আক্রমণাত্মকভাবে দাঁড়ালো। আমি এখনও এক ঘোরের মধ্যে আছি। মেয়েটা যেই আমাকে আঘাত করবে সে থেমে গেল। কিছুক্ষণ আমার চেহারার দিকে তাকিয়ে থাকলো। তারপর তার মুখে একটা প্রশান্তির ছাপ নামলো। মেয়েটা আমার সামনেই হাত নাড়ল। তাতে আমার ঘোর ভেঙে যায়। আমার ভাবনার ছেদ ঘটে যখন আমার রুমের ব্যালকনিতে কিছুর আওয়াজ শোনা গেল। আমি চোখ খুলে ব্যালকনিতে দিকে এগিয়েছি। ব্যালকনিতে কিছুই নেই। যখন আমার রুমে ফিরে আসবো তখন কোনো জায়গায় জানোয়ারের শব্দ শুনতে পাই। আমি ব্যালকনি দিয়ে নিচে তাকাই। নিচে তাকিয়ে যা দেখতে পাই তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে ভয়ের কারণে। একটা আজব আর ভয়ঙ্কর জন্তু যার অস্তিত্ব এই পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে। সেই ক্রিয়েচার আমাদের বাগানের চার পায়ে দাঁড়িয়ে আছে। সেই জন্তু আমাকে দেখা মাত্রই আমার উপর ঝাঁপে পড়ে। আমি চিৎকার দিয়ে দুই হাত দিয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করার পর কিছুক্ষণ অপেক্ষা করি। কানে শুধু ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। আমি চোখের সামনে থেকে হাত সরাই, কিন্তু সামনে কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো এটাও ভ্রম ছিল, নয়তো অন্য কিছু। এমন সময় রুমে আব্বু আম্মু আর ভাইয়া এসে পড়ে। তোর কি হয়েছে? এভাবে চিৎকার কেন দিলি? ভাইয়া, তেমন কিছু হয়নি, খারাপ স্বপ্ন দেখেছি তাই ভয়ে চিৎকার দিয়ে উঠি। কত বড় হয়েছিস আর এখনও স্বপ্ন দেখে ভয় পাস? এভাবে চললে তোকে কে বিয়ে করবে? আগে ভাইয়াকে বিয়ে দাও, তারপর আমারটা নিয়ে ভাববো। এখন যাও, আমি ঘুমাবো। সবাই রুম থেকে চলে যায় আর আমি হাফ ছেড়ে বিছানায় বসে পড়ি। ভারতে থাকি একটু আগে হলো কি সব কিছু যদিও ভ্রম হয়, তাহলে সেই ডানা ঝাপটানোর আওয়াজ কি আমার ভ্রম? আমাদের বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে গিয়ে পরে একটা নেকড়ে দানব। একটু আগে আকাশে উঠছিল সেই দানবটি। সামনে উড়ে আসে একটি মেয়ে ভ্যাম্পায়ার। তুই কেন আমার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিস? তুই কি জানিস না যে আমাদের সাথে লাগা মানে তোর মৃত্যুকে স্বাগতম করা? আমি সব জেনে এই রত্নক্ষেত্রে নেমেছি। তুই মনে হয় ভুলে গেছিস যে আমি কে। এক্ষুনি চলে যা, না হলে তোর রাজ্যে ফিরে যেতে পারবি না। নেকড়ে মানবটি কিছু না বলে ঝাঁপিয়ে পড়ে সেই ভ্যাম্পারের উপর। ভ্যাম্পারটি তার ডানাজোড়া বের করে উড়ে এগিয়ে যায় দানবদের দিকে। টার্গেট মিস হওয়ার আরও ক্ষিপ্ত হয়ে যায় দানবটি। সে আরও প্রবল বেগে আঘাত করার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভ্যাম্পারটি এবার আরও কোনো সুযোগ না দিয়ে তার দুটো ধারালো দাঁত ঢুকিয়ে দেয় মানবটির ঘাড়ে। একটু পর দানবটি রক্তশূন্য হয়ে লুটিয়ে পড়ে। দানবটির শরীর গায়েব হয়ে যায় একটু পর। তারপর সেই ভ্যাম্পারটি তার ডানাজোড়া নিজের পিঠে ঢুকিয়ে নেয় এবং তার ক্ষিপ্ত দাঁতজোড়া নিমিষেই মিশে যায় তার মুখের ভিতরে। ভ্যাম্পারটি নিজের সুন্দর নবনী দেহে ফিরে এসে চলে যায় জঙ্গল থেকে। তার মুখে এখনও দানবটির রক্ত লেগে আছে। পরের দিন সকাল হতে না হতেই আমি রাহুলের সাথে সেই জায়গায় যাই। সেখানকার কথা হলো, রাহুল বলেছিল আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বাংলোর সামনে। দোস্ত, আমি খবর পেয়েছি যে এখানে একজন তান্ত্রিক থাকে যে কালো দাদু আর ভূত প্রেতের উপর কাজ করে। দেখ দোস্ত, আমি এগুলো বিশ্বাস করি না, তবে আমার একবার মনের শান্তির জন্য এখানে এসেছি। তোর খবর যদি ভুল হয় তাহলে তোকে উল্টো করে ঝুলিয়ে রাখবো। আরে একেবারে পাক্কা খবর নিয়ে এসেছি আমি আর রাহুল বাংলার ভিতরে যাই। আশেপাশের পরিবেশটা ভুতুরে লাগছে। দরজায় হাত দিতেই দরজা করে গেল। বাংলার ভিতরে মানুষের কঙ্কাল, মাথার খুলি, আরও অনেক কিছুই আছে। আমার মনে হচ্ছে আমি কোনো হরর মুভির সেটে বসে আছি। রাহুল ইশারায় একজনের কাছে যেতে বলল। আমি আর রাহুল তার কাছে যাই। লোকটাকে দেখতে পুরাই গাঁজাখোর লাগছে, তবে আমি শুনেছি যে এইসব কালো জাদু নিয়ে যারা কাজ করে তাদের এরকমই দেখতে লাগে। সেই লোক আমাদের ইশারায় তার কাছে বসতে বলল। আমরা তার কাছে বসলাম।
কী জন্য এসেছো তোমরা? গতকাল আপনার সাথে আমার কথা হয়েছিল। এই যে আমার বন্ধু, এর সাথেই আজব আজব ঘটনা ঘটছে। তান্ত্রিক আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত রেখে তিনি চোখ বন্ধ করলো। তারপর বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলো। তার মন্ত্র বলা শেষ হলে আমি আমার মাথা থেকে তার হাত সরিয়ে দাঁড়িয়ে পড়লেন। তার চেহারা দেখে মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। তোমার সাথে কোনো কালো জাদুর এক ভয়ঙ্কর কোনো শক্তি আছে, তবে তার থেকে তোমার ভয়ের কিছু নেই। আমি এই প্রথম অনুভব করলাম কোনো কালো জাদু কাউকে রক্ষা করছে। তাহলে এখন কী করবো আমরা? তোমাদের কিছুই করতে হবে না। ওভারঅলার মসজিদে তুমি খুব শীঘ্রই তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এখন যাও, আমার কাজ আছে। আমরা বাইরে এসে পড়লাম, কিন্তু ভিতরে চলছে মহাতাণ্ডব, যার আভাস বাইরে থেকেই পাচ্ছে না। বাংলোর ভিতরে সেই তান্ত্রিক মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, যে সাধারণ কেউ নয়। তার পিঠ দিয়ে বের হচ্ছে বড় দুইটা কালো ভয়ানক ডানা, আর তার মুখ দিয়ে বের হচ্ছে আছে তীক্ষ্ণ দুইটা দাঁত। আমরা হাঁটছি রাস্তা দিয়ে, কিন্তু বরাবরের মতো মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। বরাবর মনে হচ্ছে অদৃশ্য দুইটা চোখ আমাকে দেখছে। আমি রাহুলকে ইশারায় জোরে জোরে হাঁটতে বলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা দোকানে যাই। সেখানে গিয়ে কিছু একটা কিনে রাস্তার জনমানবহীন একটা গলিতে ঢুকে পড়ি। তারপর গলির মাথা বরাবর দোকান থেকে কেনা পাউডারের প্যাকেট খুলে ছিটিয়ে দেই। রাহুল আমাকে কিছু বলবে, তার আগে আমি তাকে চুপ করিয়ে দেই। আমরা লুকিয়ে পড়ি এক কোণে। আমি রাহুলকে আঙ্গুল দিয়ে পাউডার ছিটানো জায়গায় চোখ রাখতে বলি। আমরা দুজন চোখ কান খোলা রেখে গলির মাথায় নজর রাখি। হঠাৎ সেই পাউডারের উপর কারো পায়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। রাহুল হা হয়ে তাকিয়ে আছে সেই দিকে। আমি জানতাম হয়তো এরকম কিছুই হবে। মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু তার পায়ের ছাপ স্পষ্ট রয়েছে। পায়ের ছাপ এগোচ্ছে সামনের দিকে। রাস্তায় থাকা একটা বস্তা আমি হাতে নিয়ে সেই পা যেদিকে এগোচ্ছে তার পিছন দিক দিয়ে আমি মাপ মতো অদৃশ্য ব্যক্তিকে বস্তার ভিতর ঢুকিয়ে দেই। বস্তার ভিতরে থাকা ব্যক্তি ছটফট করতে থাকে, কিন্তু আমি আর রাহুল বস্তার মুখ চেপে ধরেছি। বস্তার ভিতরে যেই থাকুক না কেন, আজ আমার থেকে পালাতে পারবে না। অনেক জ্বালিয়েছে আমাকে। আর না, রাহুল চল আমাদের আড্ডাখানায় নিয়ে যাই একে, তারপরে দেখা যাবে বিষয়টা। আমার কথা শুনে বস্তার ভিতরে থাকা ব্যক্তি হাত পা ছোড়াছুড়ি বন্ধ করলো। আমরা তাকে নিয়ে যাচ্ছি। আমার ভয় লাগছে, কারণ বস্তার ভিতরে থাকা ব্যক্তি নিঃশব্দ হয়ে গেছে। আমরা বস্তা টেনে আমাদের আড্ডাখানায় নিয়ে আসি। তারপর আড্ডাখানার দরজা লক করে দেই, যাতে ভিতরে যেই থাকুক না কেন সে যেন না পালাতে পারে। রাহুল একটা লোহার পাইপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বস্তার পিছনে। আমি ইশারায় বলে দিলাম যে আমি এখন বস্তার মুখ খুলব, তাই যেন সতর্ক থাকে। আমি বস্তার মুখ ধীরে ধীরে খুলছি। বাঁধন খুলে দেওয়ার পর আমি সাথে সাথে দূরে সরে গেলাম। বস্তা থেকে দুইটা হাত বের হলো। প্রথমে হাত দেখে যে কেউ বলে দিতে পারবে এটা একটা মেয়ে ভিতরে বসে আছে। তারপর সে তার মাথা বের করলো ধীরে ধীরে। সে পুরো বের হওয়ার পর আমি নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে সে আমার অনেক চেনা একজন মানুষ, যার সাথে আমি কাটিয়েছি অনেক মাস, কাটিয়েছি আমার জীবনের সেরা মুহূর্তগুলো। সে আর কেউ নয়, বরং আমার এক্স সাবিয়া। সাবিয়াও আমার দিকে এক নজরে তাকিয়েছে। রাহুল সাবিয়ার পিছনে থাকায় সে সাবিয়ার মুখ দেখতে পারছে না, তাই সে সাবিয়ার সামনে এসে চমকে গেল। সে এখন কী করবে কিছুই বুঝতে পারছে না, তাই সে লোহার পাইপ ফেলে দিয়ে বাইরে চলে গেল, কারণ সে জানে সেখানে তার কোনো কাজ নেই। আমরা দুজন দুজনের দিকে ঠিক সেইভাবে তাকিয়ে আছি যেভাবে আমাদের প্রথম দিন দেখা হওয়ার তাকিয়েছিলাম। ফিরে গেলাম সেই পুরনো আগের স্মৃতিতে, অতীত। সেদিন আমি আর সাবিয়া একে অপরের দিকে তাকিয়ে যাচ্ছি। রাহুল আমাকে ধাক্কা দিয়ে আমার ঘোর ভাঙালো। আপনি আমাদের কলেজে সিনিয়রদের এভাবে কেন শাস্তি দিলেন? র্যাগিং করেছে তাই শাস্তি দিয়েছি। একটা মেয়ের সাথে অসভ্যতাম করলে কি ফল হয় তার একটা ট্রেলার দেখালাম। আপনার আর কিছুই করতে হবে না, বাকি কাজ আমরা দেখে নেব। তা আপনার নাম কি জানতে পারি? আমার নাম আলমগীর হোসেন। আর আপনার? আমার নাম সাবিয়া ইয়াসমিন। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। এই বলে আমরা সেই বখাটে সিনিয়রদের প্রিন্সিপালের রুমে নিয়ে গেলাম। রাতে শুয়ে আছি, কিন্তু কেন জানি আমার চোখের সামনে সাবিয়ার চেহারা ফুটে উঠছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি সাবিয়াকে অনেক আগে থেকে চিনি। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। কেমন আছো বাবু? মেসেজ দেখে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেছি। আমি রিপ্লাই দিলাম, কে আপনি, আর আমাকে বাবু কেন বললেন? অপর পাশের নম্বর থেকে মেসেজ আসলো। এটা না হয় পরে জানতে পারবেন।
আমি সেই নম্বরে ফোন দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নাম্বার বন্ধ বলছে। আমি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। দিন ভার্সিটির প্রাঙ্গণে বসে আছি আমি আর রাহুল। সেই সময় সাফিয়াকে দেখলাম আর আমার দিকে আসছে। আমি সেদিকে না তাকিয়ে নিজেদের আড্ডায় মনোযোগ দিলাম। সাফিয়া আমাদের কাছে এসে সোজা জিজ্ঞেস করলো, কি আপনাদের সাথে আড্ডায় যোগ দিতে পারি? কিন্তু কেন? আর আমরা তো তোমার থেকে সিনিয়র। আপনি নিশ্চয়ই রাহুল ভাইয়া। আমি সাবিহা। আসলে আমি এসেছি আপনার বন্ধু আলমগীরকে একটা কথা বলতে, সেটা বলে চলে যাব। আমাকে আবার কি বলবেন? তেমন কিছু বলার নেই, শুধু এতটুকুই বলতে চাই। আপনাকে আমার খুব ভালো লাগে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন আমার ক্লাস আছে, আমি গেলাম। আর আপনি আমাকে উত্তরে যা বলবেন তা বলার দরকার নেই। আজকে থেকে আমরা প্রেমিক প্রেমিকা। এই বলেই সাবিয়ার 1 মিনিটও দাঁড়ালো না, সে তৎক্ষণাৎ চলে গেল। আমি আর রাহুল হা হয়ে তাকিয়ে আছি। এর আগেও আমাকে অনেক মেয়ে প্রপোজ করেছে, কিন্তু এরকমভাবে কেউ করেনি। এই মেয়ে কি পাগল হলো নাকি? এভাবে কেউ প্রপোজ করে? তোর কি মতামত? আমি আর কি বলবো? আমি হ্যাঁ বলি বা না বলি, সাবিয়া কি বলে গেল শুনলি না? হ্যাঁ, এখন কি করবি? সাবিয়া দেখতেও খারাপ না, প্রেমটা করে ফেল। আমি রাহুলের কথাই কোনো উত্তর দিলাম না। ভার্সিটি ক্লাস শেষে হতেই সবাই বের হচ্ছে ক্লাস থেকে। সেই সময় আমি সাবিয়াকে ডাক দিলাম। হ্যাঁ বলো, কি বলবা? আজকে থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, তাই আমি তোমাকে তুমি করেই বলবো। আরে আস্তে কথা বল, আর আমাকেও তো কথা বলার সুযোগ দাও। সবসময় তুমিই তো কথা বলো। ঠিক আছে, কি বলবা বলো। তুমি কি পাগল টাগল নাকি? এভাবে কেউ প্রপোজ করে? আমাকে জিজ্ঞেস করলে না আমি কি চাই? দেখো আলমগীর, আমি সবসময় সোজাভাবে কথা বলতে পছন্দ করি, তাই আমি আমার মনের কথা তোমাকে বলে দিয়েছি। আর তোমার মতামত কি তা আমার জানা প্রয়োজন না, তাও তোমার সন্তুষ্টির জন্য শুনবো। বলো। আমি তোমাকে কেন ভালোবাসবো? কেন ভালোবাসবে না? আমার মধ্যে কি কমতি আছে? তুমি রূপ দেখে কাউকে পছন্দ করবে না, এটা আমি জানি। আর আমার মন কিরকম তা জানার জন্য তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে। তুমি তো দেখি আমার ব্যাপারে সব জানো। সত্যি বলতে আমিও তোমাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এখন তুমি যেহেতু তোমাকে প্রপোজ করেছো, তাই আমিও আর ভাববো না আজকে থেকে আমরা রিলেশনে যাব। তবে হ্যাঁ, আমাকে ছেড়ে কখনো যাবে না, সবসময় আমার কাছে থাকবে। নিঃসন্দেহে। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। তুমি কোনো মেয়ের দিকে নজর দিতে পারবে না, এটাই আমার শর্ত। যে হুকুম মেরি রানী। এভাবেই আমাদের ভালোবাসার জীবন শুরু হয়েছিল। আমি যেমন সাবিয়ার যত্ন নিতাম, তেমনি সাবিয়া আমার টেক কেয়ার করতো। তবে আমার প্রতি সাবিয়ার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছিল। আমি আমার কোনো ফ্রেন্ডসদের সময় দিতে পারতাম না। সবসময় সাবিয়ার সাথে সময় না কাটালে সাবিয়া রাগ করে। সাবিয়া আমার প্রতি ভালোবাসা দেখেই আমার খুব ভালো লাগে, তবে তার পাগলামি আমার কাছে অসহ্য লাগে। মাঝে মাঝে তার পাগলামি এতটা বেড়ে যায় যে আমার অসহ্য লাগে। একদিন আমি আমার ক্লাসের এক মেয়ে ক্লাসমেটের সাথে পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তখন সাবিয়া আমাদের দূর থেকে দেখে অনেক রেগে যায়। পরের দিন আমি ভার্সিটিতে আসতেই জানতে পারি যে সাবিয়া আমার সেই ফ্রেন্ডকে এমনভাবে মেনেছে যে তার ঠিক হতে প্রায় 1 মাস সময় লাগবে। এটা কী ধরনের পাগলামি সাবিয়া? তুমি আমার বান্ধবীকে কেন মারলে? কেন, তোমার লাগলো নাকি? মেরেছি তাকে আর ব্যথা পেয়েছো তুমি? এটাকে আমি কি ধরে নেব আলমগীর? তুমি চুপ করো, কোনো কথা বলবে না। শিশু তোমার ক্লাসমেট, আর কিছুই না। তোমার সাথে রিলেশন হওয়ার পর থেকে আমি আমার বন্ধুদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছি, আর তুমি কিনা আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ করি না আলমগীর, কিন্তু তোমার আশেপাশে কোনো মেয়েকে দেখলে আমার গা জ্বলে ওঠে। আমার বারবার মনে হয় যে তুমি আমার থেকে দূরে চলে যাবে, তাই তোমার পাশে আর কাউকে দেখলে আমার সহ্য হয় না। সাবিয়া, তুমি কি জানো তুমি দিন দিন সাইকো হয়ে যাচ্ছ? তোমার পাগলামি বেড়ে যাচ্ছে। তোমার একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। হ্যাঁ, আমি পাগল হচ্ছি তোমার প্রেমে। তোমার জন্যই দিন দিন সাইকো হয়ে যাচ্ছি। তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? এটাকে ভালোবাসা বলে না, এটাকে পাগলামি বলে। তুমি যদি এইরকম করতে থাকো তাহলে আমার সাথে তোমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার কথার উত্তরে সাবিয়া আর কিছুই বলল না। বেশ কয়েকদিন সাবিয়া ঠিক ছিল। তার সাথে আমি কথা বলা কমিয়ে দিয়ে আবার বন্ধুদের সাথেই কথা বলা শুরু করে দেই। এখন সাবিয়ার সাথে কলেজ প্রাঙ্গণের বাইরে আর কথা বলা হয় না। একদিন আমাদের কলেজের নতুন ম্যাডাম আসে। তিনি আমাদের দেখে 2-3 বছরের সিনিয়র। সে কেউ দেখলেই বলবে আমাদের সমবয়সী। একদিন ম্যাডাম আর আমি কলেজের ক্যান্টিনে বসে আমাদের এক্সাম নিয়ে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তখন কোথা থেকে সাবিয়া এসে ম্যাডামকে ঠাস করে থাপ্পড় পারে আর আমাকে সবার সামনে লিপ কিস করে। আমি সাবিয়াকে আমার থেকে ছাড়িয়ে সাবিয়াকে ঠাস করে থাপ্পড় মারি। সাবিয়া গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি যে আমি তার গায়ে হাত তুলব। আলমগীর, তুমি আমার গায়ে হাত তুলতে পারো
পারলে? চুপ, কোনো কথা বলবে না আর। এতদিন অনেক পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না। আজকে তুই আমাদের টিচারের গায়ে হাত তুললি, তোর জন্য আর কত থেকে অপমানিত হতে হবে বলতো? আজকের থেকে তোর আর আমার মধ্যে সব শেষ। আমাদের সম্পর্কের ভাঙন এখানেই হলো। আমার সাথে যোগাযোগ করার সাহসও করবি না। আমি এই বলে চলে গেলাম কলেজ থেকে। সেদিন সাবিয়ার সাথে আমার শেষ দেখা ছিল। আমি সেদিন সাবিয়ার গায়ে হাত তুলি। সেদিন রাতে আমি অনেক কাঁদি, কারণ আমি সাবিয়াকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসতাম। সেদিনের পর থেকে আমার সাথে সাবিয়ার আর দেখা হয়নি। আমি জানতে পারি সাবিয়া অন্য ভার্সিটিতে ট্রান্সফার নিয়েছে। আমি আর তার ব্যাপারে মাথা ঘামাইনি। প্রায় 3 বছর পর সাবিয়ার সাথে আমার দেখা হলো। আজকে তাও আবার ভূতের ভাবে। আমার দিকে এইভাবে কি দেখছো? আমার লজ্জা লাগে না বুঝি? সাবিয়ার কথাই আমার ঘোর ভাঙলো। এখনও সাবিয়া আগের মতোই আছে। তুমি এখানে কি করছো? আর তুমি কি আমাকে এতদিন ধরে ফলো করছো? ফলো করলেও অদৃশ্য কীভাবে হলে? প্লিজ আবার বললো না যে তুমি সেদিন আত্মহত্যাকারী ভূত হয়ে ফিরে এসেছো। ওহ, শাট আপ আলমগীর। আমি কেন সুইসাইড করব? আর এত প্রশ্ন একসাথে করলে কিভাবে হবে? এতদিন পর আমাদের দেখা হলো, আমরা কিনা ভালোবাসার কথা বলবো না? তুমি এইসব প্রশ্ন করছো? চুপ করো তুমি। তুমি এখনও সেই সাইকোর হয়ে গেছো। 1 মিনিট, তুমি কি সেই 4 জন মেয়ে আর সেই ছেলেগুলোকে মেরেছো? সাবিয়া আমার প্রশ্নে জোরে জোরে হাসতে লাগে, আর হাসিটা এতটাই ভয়ঙ্কর শোনাচ্ছে যে আমার শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মেরেছি তাদের। মেয়েগুলোর সাহস কিভাবে হয় তোমাকে প্রপোজ করার? আর সেই ছেলেগুলোই বা কিভাবে সাহস হয় আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? তাই আমি তাদের এমনভাবে মেরেছি যে আর কেউ তোমার দিকে নজর দিতে বা হাত তুলতে 100 বার ভাববে। সাবিয়া এই বলে আবার জোরে জোরে তার পৈশাচিক হাসি শুরু করে। আমার ভয় লাগছে। আমার সামনে এই কোন সাবিয়া যে আমার জন্য পাগল ছিল? সেই সাবিয়া পুরো সাইকো, সাথে একজন খুনি। চুপ করো তুমি। তুমি কি জানো যে তুমি একটা সাইকো আর খুনি? তোমার চিকিৎসা দরকার। আমি পুলিশকে ফোন দিচ্ছি। এই বলে আমি রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই দেখি রাহুল দরজার সাথে দাঁড়িয়ে আছে। তার মানে সে এতক্ষণ আড়ি পেতে আমাদের কথা সব শুনছে। বন্ধু, আমি তোদের সব কথা শুনেছি, কিন্তু আমার কাছে এটা পরিষ্কার হলো না যে সাবিয়া ইনভিজিবল কীভাবে হতো। হ্যাঁ, আমারও জিজ্ঞেস করা হয়নি ব্যাপারটা। চল ভেতরে গিয়ে সাবিকে জিজ্ঞেস করি। আমি আর রাহুল ভিতরে গিয়ে চমকে যাই, কারণ সেখানে সাবিয়া নেই। পুরো রুমে একটাই দরজা, কিন্তু সেটা আমি লক করে রেখেছিলাম। তাহলে সে পালালো কীভাবে? রাহুল আমার গা ঘেঁষে দাঁড়ালো। বন্ধু, আমার খুব ভয় লাগছে। এই সাবিয়া কোনো মানুষ না, এর হচ্ছে কোনো প্রেতাত্মা। তা না হলে মিনিটে মিনিটে কীভাবে গায়েব হয়ে যায় সে? জানি না রে, তবে আমি শিওর যে সাবিয়া মারা যায়নি। সাবিয়া এখনও বেঁচে আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সাবিয়া অদৃশ্য কীভাবে হয়। রাহুল কিছু বলল না, কারণ এর উত্তর রাহুলের কাছে নেই। আমরা বের হয়ে যাই আড্ডাখানা থেকে। রাহুলে চলে যায় তার বাসায়, আর আমি চলে যাই আমার বাসায়। রাতে শুয়ে শুয়ে ভাবছি যে সাবিয়া কীভাবে অদৃশ্য হয়। এমন সময় আমার মোবাইলে একটা ফোন আসে। আমি ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাদের অফিসের ইন্টারভিউ দিয়েছিলেন চাকরির জন্য। আপনি আমাদের পোস্টের জন্য উপযুক্ত, তাই আমরাই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছি। আপনি আগামীকাল এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন, আর পরশু থেকে আপনার জয়েনিং। জি ধন্যবাদ আপনাদের। আজ আমি অনেক খুশি, কারণ আমি নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছি। হঠাৎ আমার চোখ ব্যালকনির দিকে যায়। আমি সেখানে তাকাতেই একটা ছায়া সেখান থেকে সরে যায়। আমি সেদিকে মনোযোগ না দিয়ে ঘুরিয়ে পড়ি, কারণ আগামীকাল আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। পরের দিন সকালে আমি সবাইকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমি অনেক খুশি, কারণ নিজের যোগ্যতায় কিছু করার এক আলাদা মজা আছে। আমি আপন মনে হাঁটছি, কিন্তু আমার হঠাৎ মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আছে। আমি পিছনে দেখাই, কিন্তু কাউকে দেখতে পাই না। তার মানে সাবিয়া অদৃশ্য হয়ে আমার পিছু পিছু আসছে। আমি মনে মনে ভেবে অফিসে চলে এলাম। সেখানে রিসেপশনিস্টের থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলাম। আগামীকাল থেকে আমার জয়েনিং। আমি অফিস থেকে সোজা চলে যাই রাহুলের বাসায়। দোস্ত, আমার চাকরি হয়ে গেছে। এইমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসলাম। আগামীকাল থেকে চাকরি শুরু। এরা তো অনেক ভালো খবর, কিন্তু সাবিয়ার ব্যাপারে কিছু ভেবেছিস? আমি জানি সাবিয়া আমার পিছু পিছু এখানেও এসে গেছে, আর সে নিশ্চয়ই আমাদের কথা শুনছে। আমার এখন ফালতু বিষয়ে কথা বলার মতো বা ভাবার মতো সময় নেই। আজকে তোকে আমার লাইফের একটা সিক্রেট কথা বলবো। এমন কি সিক্রেট কথা আছে যে তুই আমাকে বলিস নাই? আমি একজনকে মন থেকে ভালোবাসি, যার কথা আমি তোকে জানাইনি। কি, তুই আমাকে এত বড় কথা বলিস নাই? তা কে সে ভাগ্যবতী মেয়ে? সাবিয়া নিশ্চয়ই।
আরে ধুর, সাবিয়া কেন হবে? সাবিয়াকে কি কেউ ভালোবাসতে পারে? সে হলো একটা সাইকো। আমি একথা বলার পর আশেপাশে তাকাই। সাবের উপস্থিতি আমি টের পাচ্ছি, কিন্তু কোথায় সে? হঠাৎ রাহুলের রুম কাঁপতে শুরু করে। রাহুল আমার সাথে ঘেঁষে দাঁড়ায়। দোস্ত, হঠাৎ ভূমিকম্প কেন হচ্ছে? এটা ভূমিকম্প নয়, বরং সাবিয়ার রাগ। কি, তার মানে সাবি এখানেই আছে আর সে সব কিছু শুনে গেছে? আমি রাহুলের প্রশ্নের উত্তর দিলাম না। আমি সাবিয়ার উদ্দেশ্যে বলি, সাবিয়া তুমি এইসব থামাও, আমি তো মজা করছিলাম। আমি জানি তুমি এখানে আছো, প্লিজ এইসব থামাও। হঠাৎ রুম কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে এখনও ভালোবাসি। আমি তোমাকে আগের মতোই হেট করি। আমি রাহুলের বাসা থেকে চলে আসলাম। আজকে আড্ডা দিতে দিতেই যে কবেই সন্ধ্যা হয়ে গেছে তা বুঝতে পারিনি। সেই খুনগুলো হওয়ার পর থেকে সন্ধ্যার পর রাস্তায় তেমন কেউ একজন বের হয় না। আমি হাঁটছি জঙ্গলের পাশের রাস্তা দিয়ে। আমাদের বাড়িটা জঙ্গলের কাছাকাছি। হঠাৎ জঙ্গলের ঝোপঝাড় নড়ে উঠল। আমি ভয় পেয়ে যাই, কারণ সেখানে কোনো জন্তু থাকতে পারে। আমি চাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যাব, তখনই ঝোপঝাড় থেকে একজন বৃদ্ধ খাটুরে বের হয়ে আসলো। বাবা, আমাকে একটু সাহায্য করবে? আসলে আমার বোঝা অনেক ভারী, তাই মাথায় তুলতে পারছি না। তুমি কি আমাকে মাথায় তুলতে সাহায্য করবে? কেন নয় চাচা, বলুন। বৃদ্ধ কাঠুরি সামনে সামনে হাঁটছে আর আমি পেছন পেছন হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। এবার আমার সন্দেহ হতে শুরু করলো। চাচা, কোথায় আপনার লাকড়ির বোঝা? জঙ্গলের আর ভিতরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার কথাই কাঠুরি থেমে গেল। আর যাওয়ার প্রয়োজন নেই, এখানেই আমি আমার কাজ শেষ করতে পারবো। মানে? কাঠুরি আমার দিকে তাকালো। কাঠুরের চোখ জোড়া দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ কাঠুরের চোখ জোড়া লাল হয়ে আছে। চোখ থেকে যেন আগুনের ফুলকে উঠছে। কাঠুরে আমার দিকে হিংস্রতার দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কাঠুরের গায়ের চামড়া ফাটল ধরতে লাগলো। দেখতে দেখতে কাঠুরের একটি বিশাল আকৃতির নেকড়ে দানবে রূপান্তর হয়ে গেল। আমি দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেখানেই আমার চেতনা অবশ হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। হিংস্র দানবটি এক লাফ দিয়ে আমার দিকে এগিয়ে এলো। দানবটি যেই আমাকে আঘাত করবে, তখনই আকাশে ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। নেকড়ে দানবটির সামনে উড়ে এলো একজন বিশাল আকৃতির ভ্যাম্পার। সেই ভ্যাম্পারটি কোনো সাধারণ ভ্যাম্পার ছিল না। আমার সামনে থেকে সরে যা, নাহলে তোকে আমার খাবার হিসেবে গ্রহণ করতে দেরি হবে না। আমি ভ্যাম্পায়ার রাজ্যের রাজকুমারী সাবিহা, আর তুই হলি নেকড়ে রাজ্যের নিকৃষ্ট প্রাণী। আমরা তোদের বরাবরই ওয়ার্নিং দিয়েছি যে আলমগীরের থেকে দূরে থাকতে, কিন্তু না, তোরা দূরে থাকলি না। এবার আমার হাতে তোর মৃত্যু হবে, যেভাবে তোর আগের সাথীদের মেরেছি। নেকড়ে দানবটি সাবের উপর হামলা করে, কিন্তু তার আগে সাবিয়ার হাতে একটা তলোয়ার এসে পড়ে, যা দিয়ে সাবিয়া সেই নেকড়ে দানবটিকে হত্যা করে। আগের মতোই নেকড়ে দানবটির লাশ গায়েব হয়ে গেল। সাবিয়া স্বাভাবিক রূপে আসলো। তারপর তার পিঠ থেকে জোরে ডানা বের করে আমাকে কোলে করে আমার বাসায় নিয়ে যায়। ব্যালকনি দিয়ে ঢুকে আমাকে বিছানায় শুইয়ে দিল। আমার তখনও জ্ঞান ফেরেনি। সাবিয়া আমার দিকে এখনই তাকিয়ে আছে। কতদিন হলো আমরা একসাথে সময় কাটাই না। সময় হয়ে এসেছে আমাদের একসাথে সময় কাটানোর। এখন আমাকে যেতে হবে, কিন্তু আবারও আসবো। এই কথা বলে সাবি আমার ঠোঁট জোড়ায় চুম্বন রেখে দিল। তারপর তার ডানা জোড়া মেলে উড়ে চলে গেল। নেকড়ে রাজ্যের রাজা ও প্রজারা বসে আলোচনা করছে। সেখানে সবাই অশুভ শক্তির পুজো করে, তাই তারা নিজেরাই এখন অশুভ শক্তিতে পরিণত হয়ে গেছে। তাদের রাজা নেক্রেসিয়াস বসে আছে তার বিশাল রাজ সিংহাসনে। কাজ কত দূর এগিয়েছে? নেক্রেসিয়াসের প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলো তাদের সেনাপতি। মহারাজ, আমরা যতবারই আলমগীরের উপর আক্রমণ করেছি, ততবারই ভ্যাম্পার কিংডমের প্রিন্সেস সাবি আমাদেরকে বাধা দিয়েছে। সে আলমগীরকে রক্ষা করেছে। নেক্রেসিয়াস প্রচণ্ড রেগে যায়। আমাদের এভাবে বসে থাকলে চলবে না। এই মহাবিশ্বে আমাদের আধিপত্য স্থাপন করতে হলে আলমগীরকে আমাদের ধরে আনতেই হবে, আর না হলে তাকে খতম করে দিতে হবে, যাতে সে ভবিষ্যতে আমাদের কাছে বাধা না দিতে পারে। এবার আমি নিজে যাব আলমগীরকে মারতে, আর এবার যদি কেউ আমাকে বাধা দিতে আসে, তাহলে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সেনাপতি অদৃশ্য হয়ে গেল সবার সামনে থেকে। অন্যদিকে ভ্যাম্পায়ার রাজ্যের রাজসভায় সিংহাসনে বসে আছে ভ্যাম্পায়ার কিং হ্যারিস, আর তার সামনে দাঁড়িয়ে আছে আর তার কন্যা সাবিয়া। হ্যারিস সাবিয়ার উদ্দেশ্যে বলল, কী খবর সেদিকের? খবর ভালো না বাবা। নেকড়ে রাজ্য থেকে প্রতিদিন নেকড়ে দানব এসে আলমগীরের উপর হামলা করছে। এভাবে বেশি দিন তাদের আটকানো যাবে না। সাবিয়া তার বাবার প্রশ্নের উত্তরে কথাটি বলে।
হুম, এভাবে আর বেশি দিন চলবে না। আলমগীরকে দ্রুত তার শক্তি সম্পর্কে অবগত করতে হবে, তার ভিতরে সত্তাগুলোকে জাগাতে হবে। যদি তার আগে নেকড়ে রাজ্যের অশুভ শক্তিরা তার উপর আক্রমণ করে, তাহলে আলমগীর নিজেকে সুরক্ষিত করতে পারবে না। আলমগীরকে যত দ্রুত সম্ভব তত দ্রুত তার শক্তিকে জাগাতে হবে। সাবিয়া তার বাবার কথায় মনোযোগ দিয়ে শোনে। তারপর সে তার ডানা মেলে উড়ে চলে যায় পৃথিবীর দিকে। সকালবেলায় আমার ঘুম ভাঙলো। আমি আশেপাশে তাকাতেই বুঝলাম যে আমি আমার রুমেই আছি। গতকালকের কথা মনে পড়তেই মাথা ব্যথা শুরু হলো। আস্তে আস্তে গতকালকের ঘটনা মনে পড়ে গেল আমার। গতকালকে জঙ্গলের কথা মনে পড়তেই শরীর কেঁপে উঠল। তার মানে সেদিনের ব্যালকনিতে দেখা আজব জন্তুগুলো আমার কল্পনা ছিল না, সত্যি ছিল। তাহলে সেই দিন আমার উপর হামলা করলো না কেন? আর গতকাল আমি কীভাবে বেঁচে গেলাম সেই হামলা থেকে? আমি মনে মনে কথাগুলো ভাবলাম। তারপর ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমার প্রথম দিন, তাই আগে বসের চেম্বারে যাই। বসের অনুমতি নিয়ে কেবিনে গেলাম। আজকে যেহেতু আমার প্রথম দিন, তাই আপনারা একজন সহকর্মীর দরকার। আপনি যেহেতু সিনিয়র পোস্টের জন্য কোয়ালিফাই হয়েছেন, তাই জুনিয়র আর অভিজ্ঞতা একজনকে আপনার পিএ বানানো উচিত। কথাটি বলে বস একজনকে ফোন করলো। কিছুক্ষণ পর একটা মেয়ে বসের কেবিনে আসলো। মেয়েটিকে দেখে আমি আশ্চর্য হলাম, কারণ এ আমার ব্যাচমেট ছিল কলেজের। নিশা, এ হলো আলমগীর। আজকে থেকে তুমি আলমগীরকে অ্যাসিস্ট করবে। সে নতুন, তাই সব কিছু দেখিয়ে দিবে। এখন যাও। আমি আর নিশা বসের কেবিন থেকে বের হলাম। তা মিস্টার আলমগীর, অনেক দিন পর আমাদের দেখা হলো, কিন্তু তুমি এতদিন চাকরিতে কেন জয়েন করোনি? নিশার কথাই আমি উত্তর দিলাম। হ্যাঁ, অনেক দিন পর দেখা হলো, আর এতদিন ভালো কোনো চাকরি পাইনি, তাই জয়েন করিনি। এখন কি আমাকে কাজ বোঝাবা নাকি কথা বলেই যাবা? আমার কথাই নিশা হেসে দিল। নিশা আমাকে কাজ দেখিয়ে দিচ্ছে। আমরা কাজের মধ্যে হাসাহাসি করছি, যা এক অদৃশ্য শক্তির সহ্য হচ্ছে না। অফিস ছুটি হওয়ার পরে কিছুক্ষণ কাজ করলাম, কারণ আজকে প্রথম দিন, তাই সব কিছু বুঝতে আমার দেরি হয়ে গেছে। আমার সাথে নিশাও রয়েছে। আলমগীর, তুমি চলে যাও, আমি 5 মিনিট পরে চলে যাব। ঠিক আছে। আমি অফিসের নিচে চলে এলাম। বিল্ডিংয়ের 7 তলা আর আমাদের অফিস 5 তলায়। নিচে নামার পর আমার মনে হলো আমি আমার মোবাইল ফোন আমার কেবিনে রেখে এসেছি, তাই আবার চলে গেলাম অফিসে। এদিকে পুরো অফিস ফাঁকা। নিশা সব কিছু গুছিয়ে এখন চলে যাবে, কিন্তু হঠাৎ একটা আওয়াজ আসলো। নিশা আওয়াজের পিছু গেল, কিন্তু সেখানে কাউকে দেখলো না। নিশা আবার অফিস থেকে চলে যাবে, অমনি আমার কেবিন থেকে কিছুর আওয়াজ আসলো। নিশা এবার ভয় পেয়ে গেল। সে ধীরে ধীরে এগোচ্ছে আমার কেবিনের দিকে, কিন্তু আমার কেবিন ফাঁকা। কাউকে না পেয়ে নিশা চেয়ে চলে যাবে, তখনই সাবিয়া নিশার সামনে আসলো। নিশা সাবিয়াকে চেয়ে না, কারণ নিশা আমার সাথে কলেজ পর্যন্ত লেখাপড়া করেছে। কে তুমি, আর এখানে কিভাবে আসলে? এই অফিস ছুটি হয়ে গেছে। নিশার প্রশ্নের উত্তরে সাবিয়া কিছু না বলে হিংস্রভাবে নিশার দিকে তাকিয়ে আছে। নিশা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সাবিয়া একটা হুঙ্কার ছেড়ে নিশার গলা ধরে তাকে শূন্যে উঠিয়ে দিল। নিশার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশা বারবার বলার চেষ্টা করছে যে সে তাকে ছেড়ে দেয়, কিন্তু নিশার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ করে সেখানে আমি এসে সাবিয়াকে ঠাস করে থাপ্পড় মারি। সাবিয়া নিশাকে ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে জীবনে ভাবতে পারেনি যে আমি তাকে থাপ্পড় দিব। নিশার শ্বাস নিতে এখনও কষ্ট হচ্ছে। আমি নিশাকে এটা চেয়ারে বসালাম। আলমগীর, তুমি আমাকে মারতে পারলে? আমি সাবিয়াকে আর একটু থাপ্পড় দিলাম। এবার সাবিয়ার চোখ দিয়ে দুপুরে অস্ত্র ঝরে পড়ল। তুই কেন আমার পিছনে পড়ে আসিস? তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে অনেক আগে। তোর এই পাগলামের জন্য আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, আর আজকে তুই যা করলি তার জন্য আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার সাথে কেউ হেসে কথা বললে তুই তাকে মেরে ফেলবি? তাহলে তুই শুনে নে, আমি নিশাকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। এখন তুই চলে যা আমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি মরে গেলেও আসবি না, চলে যা। আমার মুখের কথা শুনে সাবিয়া আর সেখানে 1 মিনিটও থাকলো না। সে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। আমি জানতাম সাবিয়া অদৃশ্য হয়ে যাবে, তাই অবাক হয়নি, কিন্তু নিশা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আমি আমার কেবিন থেকে মোবাইলটা নিলাম আর নিশাকে তার বাড়িতে পৌঁছে দিলাম। নিশাকে বারবার বলে দিলাম যাতে সে এসব ঘটনা ভুলে যায়। আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, চারদিকে অন্ধকারে আচ্ছন্ন। আজকে কেন জানি শহরটা নীরব লাগছে। আজকে প্রথম আমি সাবিয়াকে মারলাম, আর নিজেরও খারাপ লাগছে যে সাবিয়াকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, তাকে তার গায়ে আমি হাত তুলেছি। এইসব ভেবে নির্জন রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় কিছু এসে আমাকে ধাক্কা দিল। আর উড়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না, পিঠের হাড়গুলো মনে হয় ভেঙে গেছে।
আমি সামনে দেখতে পেলাম একটা মানুষ সামনে নেকড়ে দানব দাঁড়িয়ে আছে, আমাদেরকে হিংস্রভাবে তাকিয়ে আছে। আমি কোনো মতে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করি, কিন্তু সেই নেকড়ে দানব এক থাবা দেয় আর আমি সেখানে লুটিয়ে পড়ি। আমার চোখ এখনও বন্ধ হয়নি, আমার পুরো শরীর রক্তে পড়ে গেছে। হঠাৎ আমার কানে ডানা ঝাপটানোর আওয়াজ আসলো। আকাশে কালো এক অবয়ব দেখা যাচ্ছে। অবয়বটি আকাশ থেকে মাটিতে নামলো, তারপর নিজের মানব কন্যা রূপে আসলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, কারণ আর কেউ নয় বরং সাবিয়া। সাবিয়া আমার কাছে দৌড়ে আসলো। আলমগীর, তোমার কিছুই হবে না, আমি এসে পড়েছি। এই বলে সাবিয়া নেকড়ে দানবটির দিকে তাকালো। নেকড়ে দানবটি নিজের মানব রূপে আসলো। এই নেকড়ে দানব আগের মানবগুলোর থেকে আলাদা রাখছে, কারণ এই হলো নেকড়ে রাজ্যের সেনাপতি। নেকড়ে কিংডমের সেনাপতি, তুই এখানে এসে অনেক বড় ভুল করেছিস। তার থেকেও বড় ভুল করেছিস আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলে। আজকে তোকেও তোর সাথীদের মতো মারবো। নেকড়ে কিংডম সেনাপতির হিমেল সাবিয়ার কথা শুনে এসে দিল। সেই স্বপ্ন ভুলে যাবে ভ্যাম্পায়ার প্রিন্সেস। আমি হলাম নেকড়ে রাজ্যের সেনাপতি, আমাকে হারাতে পারবি না তোর এই কোমল হাত দিয়ে। এবারে হিমেল সাবিয়ার দিকে এগিয়ে গেল। সাবিয়াও এগিয়ে গেল হিংস্রভাবে। আমি কিছুই করতে পারছি না, কারণ আমার শরীরে এক ফোঁটাও শক্তি নেই। হিমেল আর সাবিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ লেগে আছে। এই রাস্তায় সন্ধ্যা হওয়ার পরপরই জনমানবহীন হয়ে যায়, তাই কোনো মানুষই নেই এ রাস্তায়। মানবরূপী সাবিয়া হিমেলকে হারিয়ে দিল, কিন্তু হিমেলও হার মানার পাত্র নয়। শত হোক সে একজন সেনাপতি, তাই সে দানবরূপে আসলো। সাবিয়াও তার ভ্যাম্পায়ার রূপে আসলো। আমি প্রথম সাবিয়াকে ভ্যাম্পায়ার রূপে দেখেছি। সাবিয়ার পরিধান করে আছে এক আজব পোশাক, আর সাবিয়ার পিঠ ছিঁড়ে যেন বেরিয়ে আছে একজোড়া বিশাল তার কালো ডানা। তাছাড়া সাবিয়ার মুখ থেকে বের হয়ে আসা দুইটা তীক্ষ্ণ দাঁত। সাবিয়া হিমেলের উপর লাফ দিল, কিন্তু হিমেল লাফ দিয়ে সরে গেল। সাবিয়া আবার যেই আঘাত করবে তার আগে হিমেল সাবিয়াকে থাবা দিল। সাবিয়া ছিটকে গিয়ে রাস্তার একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায়। সাবিয়া উঠে গিয়ে আবার আঘাত করে। এবার সে সফল হয়। সাবিয়া হিমেলের বুকে ঘুষি দেয়, কিন্তু হিমেল তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে উড়ন্ত সাবিয়ার পা কামড়ে দেয়। সাবিয়া চিৎকার দেয়। সাবিয়ার চিৎকারের জন্য আমার বুকে লাগছে। সাবিয়াকে কষ্ট পেতে দেখে আমার রক্তের রাগে টক বগিয়ে পড়তে থাকে। হিমেল মুখ দিয়ে সাবিয়াকে আরেকটা কামড় দিবে, তার আগে সাবিয়া তার সুপার পাওয়ার ব্যবহার করে হিমেলকে ফেলে দিল। কিন্তু এইসব আঘাত যেন হিমেলের কিছুই করতে পারছে না। হিমেল উঠে আবার সাবিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। সাবিয়া ছিটকে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। ধাক্কাটা এতই দূরে ছিল যে গাছ ভেঙে পড়ে। সাবিয়ার শরীরে আর শক্তি নেই লড়ার জন্য। সাবিয়ার শরীর দিয়ে কালো কুচকুচে রক্ত বের হচ্ছে। সাবিয়া অজ্ঞান হয়ে যায় এত আঘাত সহ্য করতে না পেরে। হিমেল নিজের মানব রূপে এসে নিজের প্রত্যাশী হাসি দেয়, আর পুরো রাস্তা কাঁপিয়ে তুলেছে। আমার মাথা ঘুরছে। আমার সামনে আমার ভালোবাসার মানুষের এই অবস্থা থেকে আমার শরীরের সব কিছু যেন পরিবর্তন হয়ে লাগলো। আমার চোখ প্রচণ্ড লাল হয়ে গেল, যে কেউ দেখে বলবে আমার চোখে লাল রং ঢেলে দিয়েছে। আমার চোখের রং আবার চেঞ্জ হলো। এবার আমার চোখের মোট দুইটা রং, চোখের মনে নীল, বাইরে লাল। আমার শরীর থেকে যা রক্ত বের হচ্ছিল তা বন্ধ হয়ে গেল। আমার শরীরের সব আঘাত নিজের থেকেই পূরণ হয়ে গেল। আমি নিজের ভিতরে অসম্ভব শক্তি টের পাচ্ছি। আমি দাঁড়িয়ে বললাম। হিমেল আমার চোখ দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে আমার দিকে এগিয়ে আসে। কিন্তু হিমেলকে অবাক করে আমি বাতাসের বেগে হিমেলের সামনে এসে সোজা হিমেলকে বুকে ঘুষি দেই। হিমেল উড়ে গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে। আমি এখন নিজের মধ্যে নেই। আমার ভিতরে যেন এক অন্য শক্তি কাজ করছে, যা আমার মন, চেতনা এবং মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। তবে আমি নিজের যন্ত্রণাকেও অনুভব করছি। মনে হচ্ছে আমার ভিতরে যেন আরও সত্তা আছে। আমি এক লাফ দিয়ে গেলাম আর জঙ্গলের ভিতরে গিয়ে হিমেলের সামনে গেলাম। হিমেলের মুখ থেকে সবুজ রক্ত বের হচ্ছে। হিমেল নিজের নেকড়ে দানব রূপে ফিরে আসে, আর সাইজ এখন আগের থেকে 3 গুণ বড় হয়ে গেছে। নেকড়ে দানব রূপে হিমেল আমার দিকে তেড়ে আসে। হিমেল তার মুখ খুলে আমাকে খাবে। তখনই আমি আমার 2 হাত দিয়ে হিমেলের উপর আর নিচের দাঁত পাটি ধরে ফেলি। তারপর পুরো শক্তি লাগিয়ে এক হাত দিয়ে উপরে টানি, আর এক হাত দিয়ে নিচে টানি। ফলাফলস্বরূপ নেকড়ে দানবটির মুখ ছিঁড়ে গেল। হিমেল ছটফট করতে লাগে, আর যেন তাতেও শান্তি হচ্ছে না। আমি দানবটিকে উঠিয়ে ঘোরাতে থাকি, তারপর মাটিতে আছাড় মারি। মাটি ফেটে 2 ফাঁক হয়ে যায়।
হিমেলের পুরো দেহ ফেটে সবুজ রক্ত বের হচ্ছে। আমার নাকে রক্তের গন্ধ আসতেই আমার শরীর কেঁপে উঠল। আমি আমার মুখ খুলতেই হিমেলের সব রক্ত আমার মুখের ভিতরে চলে যাচ্ছে অলৌকিকভাবে। হিমেল রক্ত শূন্য হয়ে নিথরভাবে পড়ে আছে, তবুও যেন আমার নিষ্ঠুরতা কমেনি। আমি হিমেলের শরীর টান দিয়ে ছিঁড়ে ফেলি। তারপর চলে আসছি সাবিয়ার কাছে। সাবিয়া আঘাত পেয়ে নিজের মানবরূপে ফিরে এসেছে। সাবিয়া অজ্ঞান হয়ে আছে। আমি সাবিকে নিজের বাহুতে করে উড়ে গেলাম আমার বাসার দিকে। আশ্চর্যের বিষয় হলো আমি কোনো ডানা ছাড়াই উড়তে পারছি। আমি ব্যালকনি দিয়ে প্রবেশ করে সাবিয়াকে আমার বিছানায় শুয়ে দিলাম। আজকে দুপুরেই আব্বু আর ভাইয়া বিজনেসের কাজে চলে গেছে শহরের বাইরে, আর আম্মু চলে গেছে তার এক বান্ধবীর বাসায়, তাই বাসা পুরো ফাঁকা। সাবিয়ার শরীর যেসব জায়গায় আঘাতের চিহ্ন আছে আর যেসব জায়গা থেকে রক্ত বের হচ্ছে, আমি সেসব জায়গায় আমার হাত রেখে চোখ বন্ধ করলাম। একটু পর সেসব জায়গা থেকে কালো ধোঁয়া বের হয়ে আসল এবং আমার নাক দিয়ে প্রবেশ করলো। কালো ধোঁয়া শেষ হতেই সাবিয়ার সব আঘাত চিহ্ন গায়েব হয়ে গেল আর রক্ত পড়াও বন্ধ হয়ে গেল। আমি হাঁটু কেটে বসে সাবিয়ার মায়াবী চেহারা দেখছি। আজ কেন জানি সাবিয়াকে দেখে আমার আগের মতো ভালোবাসতে ইচ্ছে হচ্ছে তাকে। হয়তো এই ভাবনা আমার অন্য সত্যের কারণে হচ্ছে। আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি আমার নিজের ঠোঁট জোড়া সাবিয়ার ঠোঁট জোড়া আবদ্ধ করে ফেললাম। আমার চুপ দেওয়ার আমার শরীর থেকে একটা সাদা ধোঁয়া গিয়ে সাবিয়ার শরীরের সাথে মিশে গেল। পরে সাবিয়ার জ্ঞান ফিরে আসলো। সাবিয়াও আমাকে চেপে ধরলো। আমরা দুইজন হারিয়ে গেলাম এক অজানা ভালোবাসার জগতে, যে জগতে আমি আর সাবিয়া ছাড়া কেউ নেই। মেতে উঠলাম সেই আদিম খেলায়। মধ্যরাতে সাবিয়া শুয়ে আছি আমার নগ্ন বুকের উপর। একটু আগেই আমরা মেতে উঠেছিলাম সেই বহু পুরনো আদিম খেলায়। এখন আমরা দুজনে ক্লান্ত হয়ে নগ্ন অবস্থায় শুয়ে আছি, কিন্তু কারো চোখে ঘুম নেই। সাবিয়া কী ভাবছে আমি জানি না, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে। তাছাড়া আমার নিজেকে দোষী মনে হচ্ছে, কারণ আমি সাবিয়ার অবচেতনার সুযোগ নিয়ে সাবিয়ার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছি। সাবিয়া অসুস্থ, তাই সে ঘরের মধ্যে কী করেছে তা সে জানে না, কিন্তু আমি তো সুস্থ। তাহলে আমি এই কাজ কীভাবে করতে পারলাম? আমার মনে কথা যেন সাবিয়া পড়তে পারলো। তোমার কোনো দোষ নেই আলমগীর, আর আমি শেষেই ছিলাম। তোমার ঠোঁটের ছোঁয়ায় আমার জ্ঞান ফিরে আসে আর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। আর তুমি হয়তো জানো না, তোমার সাথে আমার মিলনের ফলে তোমার ভেতরের সব সত্তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি আমার মনের কথা কীভাবে বুঝতে পারলে? আর আমার ভিতরে সত্তা মানে কি? আমি কি মানুষ না? তাহলে তখন আমি কীভাবে সেই বিশাল দেহী দানবকে হারালাম এত সহজে? আর তুমি বা আসলে কে? সব প্রশ্নের উত্তর আর চাই আমার। আমি এক নিঃশ্বাসে বললাম। সাবিয়া বিছানায় বসে নিজের জামাকাপড় পরে নিল। আমিও নিজের জামাকাপড় পরে নিলাম। তারপর সাবিয়া আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে পড়া শুরু করলো। এই পৃথিবীকে সাধারণ মানুষ যেভাবে দেখে, আসলে পৃথিবী তেমন না। এই পৃথিবীর আকাশ, মাটি এবং পানিতে লুকিয়ে আছে কোটি কোটি রহস্য, যা সাধারণ মানুষের অজানা। তেমনি মাটির নিচে রয়েছে বড় বড় অনেক রাজ্য, যার মধ্যে দুটো রাজ্য সেরা, আর তা হলো ভ্যাম্পায়ার কিংডম এবং ওলফ কিংডম। আমি ভ্যাম্পায়ার কিংডমের প্রিন্সেস সাফিহা। আমি একজন ভ্যাম্পায়ার, আর আমাদের রাজ্যের সাথে ওলফ কিংডমের শত্রুতা প্রায় 1000 বছর ধরে। আর তুমি নিজেকে সাধারণ মানুষ মনে করবে না, কারণ তুমি ইচ্ছে করলে তোমার শক্তি ব্যবহার করে খুব সহজেই অনেক রাজ্যকে ধ্বংস করতে পারবে। তোমাকে প্রথম থেকেই সব খুলে বলি, তোমার দাদা ছিল জলপরী রাজ্যের রাজা, কিন্তু তার মধ্যে পিতা জলপরী রাজ্যের হলেও তার মাতা ছিল পরী লোকের, মানে অ্যাঞ্জেল কিংডমের। তাই তোমার দাদার ছিল দুটো সত্তা। তোমার দাদা একজন নেকড়ে ভ্যাম্পায়ার কন্যাকে বিয়ে করে, যার ফলে তোমার বাবার জন্ম। কিন্তু তোমার বাবা ইতিহাসকেও হার মানিয়ে ওলফ কিংডমের থেকে শক্তিশালী কন্যাকে বিয়ে করে। সেই নেকড়ে কন্যা মানে তোমার মায়ের মধ্যে মানুষ সত্তাও উপস্থিত ছিল, কারণ তোমার নানা ছিল একজন মানুষ। সে যাই হোক, তোমাদের রাজ্যে এই বিয়েতে সম্মতি দিলেও নেকড়ের রাজ্য কখনো সম্মতি দেয়নি। ঘুরে ফিরে তোমার বাবার মধ্যে ভ্যাম্পায়ার সত্তা থাকায় নেকড়ের রাজ্য কখনো এই বিয়েকে মেনে নেয়নি। আমরা সবসময় শান্তির পথে চলে এসেছি, আমরা শান্তি বজায় রাখতে চাই।
কিন্তু নেকড়েরা সবসময় যুদ্ধ বিগ্রহ করতে এক কথায় রাজি হয়ে পড়ে। যখন তোমার জন্ম হয় তখন তোমার পূর্বপুরুষের সব সত্তা তোমার ভেতরে চলে আসে, আর তখন আকাশবাণী হয় যে তুমি বড় হয়ে যদি তোমার শক্তির খারাপ ব্যবহার করো তাহলে তোমার থেকে বড় শয়তান আর কেউ হবে না, কিন্তু যদি তুমি তোমার শক্তিকে ভালো কাজে ব্যবহার করো তাহলে তুমি হবে দ্য প্রোটেক্টর অফ আর্থ। সে ভবিষ্যৎবাণী শুনে নেকড়ে রাজ্যের রাজা নেক্রেসিয়াম ষড়যন্ত্র করে তোমাকে তাদের রাজ্যের সব থেকে বড় হাতিয়ার গড়ে তোলার। কিন্তু তুমি ছিলে ভ্যাম্পায়ার কিংডমে। তোমার বাবা মা জলপরি রাজ্য থেকে ভ্যাম্পায়ার কিংডমে ঘুরতে এসেছিল। তারা ওলফ কিংডমের সাথে চিরতরে সব সম্পর্ক মুছে ফেলে, কিন্তু নেক্রেসিয়াম নিকৃষ্ট পরিকল্পনার করে তোমার বাবা মাকে নিয়ন্ত্রণ করে নেকড়ে রাজ্যে। তারাও সব ভুলে গিয়ে ঘুরতে যায়, কিন্তু নেক্রেসিয়াস ধোঁকা দিয়ে তোমার বাবাকে হত্যা করে, আর তোমার মাকে মারতে গেলে সে আহত অবস্থায় তোমাকে নিয়ে পালিয়ে আসে পৃথিবীতে এসে একটা ভালো ফ্যামিলির বাড়ির সামনে তোমাকে রেখে ভ্যাম্পায়ার কিংডমে ফিরে যায়। সেখানে সব ঘটনা খুলে বলে, আর এটাও বলে যে তিনি তোমার সব শক্তি লক করে রেখেছে আর মানব সত্তাকে অনলক করে রেখেছে। তাই যতক্ষণ তোমার প্রকৃতি না চাইবে ততক্ষণ তোমার বাকি সত্তা বের হবে না। পরে তোমার মাও ভ্যাম্পায়ার কিংডমে নেকড়েদের আঘাতের ফলে মারা যায়। ভ্যাম্পায়ার রাজা মানে তোমার বাবা হ্যারিস সবসময় তোমাকে নজরে রেখেছে, আর ভাগ্যক্রমে তুমিও একটা ভালো পরিবার পেয়েছ। আমি বড় হতেই বাবা আমাকে তোমার কাছে পাঠাই তোমার শক্তির কথা তোমাকে বলতে, আর এই বিষয়ে নেকড়েরা জেনে যায়। ফলে আমার পিছু নিয়ে তারা তোমার খোঁজ পেয়ে যায়। তবে আমার জন্য তারা এত বছর তোমার কিছুই করতে পারেনি। আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। যেই দিন তুমি আমার সাথে ব্রেকআপ করলে সেই দিন আমি অতটা কষ্ট পাইনি যতটা পেয়েছি গতকাল। তবে আমি জানি তুমি তখন সব কথা অভিমান করে বলেছ। আমি তোমার মনের কথা বুঝতে পারি, আর এখন থেকে তুমিও যে কারো মনের কথা বুঝতে পারবে। আজকের পর থেকে তোমার সব সত্তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন অ্যাঞ্জেল সত্তা, জলপরি সত্তা, ভ্যাম্পায়ার সত্তা, নেকড়ে সত্তা এবং মানুষ সত্তা। তুমি এত বছর মানুষ সত্তাই থাকায় তুমি সারা জীবন মানুষ রূপেই থাকবে। তবে তুমি অ্যাঞ্জেলদের মতো আকাশে উঠতে পারবে, তাদের শক্তি ব্যবহার করতে পারবে। ভ্যাম্পায়ারদের মতো শক্তি থাকবে তোমার, ইচ্ছে মতো তোমার তীক্ষ্ণ দাঁত ছোড়াও বের করতে পারবে। জলপরীদের মতো পানির নিচে শ্বাস নিতে পারবে, আর পানির ক্ষমতাও ব্যবহার করতে পারবে। নেকড়েদের মতো হিংস্রও থাকবে, আবার তাদের মতো শারীরিক শক্তিও পাবে। তবে তুমি তোমার মানব সত্তার কারণে তোমার বাকি সত্তার রূপ নিতে পারবে না, আর তোমার মানব সত্তার কারণেই তুমি এতগুলো সত্তার অধিকারী হওয়ার পরেও তুমি এগুলোর ব্যবহার মানব কল্যাণে করবে। এটাই আমাদের বিশ্বাস। আমার আর কিছুই বলার নেই, বাকি কথা আমার বাবা হ্যারিস তোমাকে বলবে। সাবিয়া এক নিঃশ্বাসে সব কথা বলল। সাবিয়ার পুরো কথা শোনার পরেই আমি কি রিয়াকশন দিব তা আমি কনফিউজড। আমি এত শক্তির জন্য খুশি হব নাকি আমার বাবা মায়ের করুণ পরিণতি জেনে দুঃখ পাবো? তবে আমার একবার যখন পাওয়ার পেয়েছি আমি আমার আসল বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি এখনই ভ্যাম্পায়ারে যেতে চাই, তোমার বাবার সাথে কথা বলতে চাই। আমার মুখে এই কথা শুনে সাবি অনেক খুশি হয়। কিন্তু তোমার চাকরির কি হবে, আর তোমার পালিত বাবা মা আর ভাইয়ের কি হবে? সাবের প্রশ্নের উত্তরে বললাম, চাকরি ছেড়ে দিব, ভবিষ্যতে ভাইয়ের সাথে বিজনেসে সাহায্য করবো আপুকে। আর আমার এই পরিবারই আমার আসল পরিবার। এতদিন আমি যতটা ভালোবাসতাম এই পরিবারটাকে এখনও ততটাই ভালোবাসি। সময় হলে তাদের আমার ব্যাপারে সব খুলে বলবো, নাও বলতে পারি, সেটা সময়ই বলে দেবে। এখন আমার টার্গেটই হলো আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। সাবিয়া বিড়বিড় করে কি যেন বলল, তারপর একটা পোর্টাল খুলে গেল। আমরা সেই পোর্টালের ভেতরে গেলাম। পোর্টালের পাশেই ভ্যাম্পায়ার কিংডম। ভ্যাম্পায়ার রাজ্য দেখে আমি অনেক অবাক হয়েছি, কারণ বাস্তবে আমরা ভাবি যে ভ্যাম্পায়ারদের মতো তাদের রাজ্য অনেক ভয়ানক হবে, কিন্তু না, তাদের রাজ্যও কম সুন্দর না আমাদের পৃথিবীর থেকে। আশেপাশে অনেক ভ্যাম্পায়ার যুবক যুবতী আছে। আমি সাবিয়ার পিছু পিছু হাঁটছি। সবাই সাবিয়াকে দেখে কুনিশ করছে, আর করবে নাই বা কেন? সাবিয়া হলো এই রাজ্যের প্রিন্সেস। আমরা ভ্যাম্পায়ার প্যালেসের সামনে এসে পৌঁছালাম। প্যালেসের গেটে অনেক গার্ড আছে, কিন্তু তারা সাবিয়া আর আমাকে অনায়াসেই ঢুকতে দিল। আমরা ভ্যাম্পায়ার কিং হ্যারিসের সামনে দাঁড়িয়ে আছি। হ্যারিস আমাকে দেখে এগিয়ে আসে। ওয়েলকাম আলমগীর, ওয়েলকাম। আজ আমি অনেক খুশি, কারণ তুমি শয়তান ওলফদের খপ্পরে পড়নি। বাবা, তুমি কি জানো আলমগীর ওলফ রাজ্যের সেনাপতিকে মেরে ফেলেছে? সাবের কথায় ভ্যাম্পায়ার কিং হেসে বলল,
হ্যাঁ, আমি সব জানি। আমি অনেক খুশি কারণ আলমগীর তার সকল সত্তার সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু এখন ওর ওল্ড কিং শান্ত হয়ে বসে থাকবে না। সে এখন ভ্যাম্পায়ার কিংডম অথবা পৃথিবীতে হামলা করবে। তার আগে আমি ওল্ড কিংডমকে শেষ করেই ফেলবো আর আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। কিন্তু তার আগে তোমার সব সত্তার শক্তির উপর তোমার নিয়ন্ত্রণ আনতে হবে, নাহলে ওল্ড কিংকে হারাতে পারবে না। আর এজন্য চাই কঠোর ট্রেনিং। আজকে থেকে আমি তোমাকে ট্রেনিং দিব। আমি হ্যারিসের কথাই মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিলাম। সাবি আমাকে পেলেছে আমার রুম দেখিয়ে দিল। যতদিন পর্যন্ত তোমার ট্রেনিং শেষ হবে না ততদিন পর্যন্ত তুমি এই রুমেই থাকবা। আর কোনো সমস্যা হলে আমাকে মনে করবা, তাতেই আমি এসে পড়বো। এর থেকে ভালো বুদ্ধি আমার কাছে আছে। তুমি আমার সাথে আমার রুমেই থেকে যাও, তাহলে তো হয়ে যায়। যা দুষ্টু, আমি পাশের রুমেই থাকবো, তোমাকে টেনশন করার দরকার নেই। এখন রেস্ট নাও, একটু পর থেকেই তোমার ট্রেনিং শুরু হবে। সাবিয়া চলে গেল। আমি নিজের রুমে এসে বিছানায় বসলাম। আমার এখন বিশ্রাম নেওয়ার কোনো মন নেই। আমার মাথায় একটা কথাই ঘুরছে, আর সেটা হলো আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমার মধ্যে কী কী শক্তি আছে। সাবিয়া বলেছিল আমার ভিতরে 5টি সত্তা আছে: মানুষ সত্তা, অ্যাঞ্জেল সত্তা, জলপরি সত্তা, ভ্যাম্পায়ার সত্তা এবং অল্প সত্তা। মানুষ হিসেবে আমার ভিতরে কী শক্তি আছে আমি জানি। তাহলে অ্যাঞ্জেল সত্তা অনুযায়ী আমি আকাশে উঠতে পারবো, কিন্তু আমার ডানা থাকবে না। এখন আমি রুমের ভিতর, তাই এখানে কিছুই করা যাবে না। ওপেন ফিল্ডে সব দেখা যাবে। একটু পর সাবিয়া এসে আমাকে একটা খোলা ময়দানে নিয়ে গেল। ময়দান বলতে কোনো যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। আশেপাশে যেদিকেই তাকাই সেদিকেই ধ্বংসের চিহ্ন। আমার সামনে দাঁড়িয়ে আছে ভ্যাম্পায়ার কিং হ্যারিস, তার পিছনে দাঁড়িয়ে আছে সাবিয়া। কিং হ্যারিস তার 2 হাত 2 দিকে প্রসারিত করে একটা ফায়াল বল বানিয়ে আমার দিকে নিক্ষেপ করলো। আমি এক লাফ দিয়ে আমার জায়গা থেকে সরে গেলাম। ফায়ার বল শূন্যে মিলিয়ে গেল। আলমগীর, তোমাকে ডিফেন্স করতে হবে। আমার অ্যাটাক তুমি তোমার শক্তি দিয়ে আটকাবে। এতে আমরা তোমার শক্তি সম্পর্কে অবগত হব, আর তুমি জানবে তোমার শক্তি সম্পর্কে। এই বলে হ্যারিস তার চোখ দিয়ে লেজার অ্যাটাক করলো আমার উপর। আমি বুঝতে পারছি না কি করব, তাই আমার 2 হাত দিয়ে আমাকে ঢেকে নিলাম। ফলে একটা ম্যাজিক্যাল শিল্ড তৈরি হয়ে যায়, আর লেজার বিম সেই শিল্ড পার হতে পারে না। গুড জব। এখন তুমি আমার উপর হামলা করো। আমি চোখ বন্ধ করে আমার ভেতরের সত্যগুলোকে অনুভব করতে লাগলাম। তারপর 2 হাত সামনের দিকে এগিয়ে দিলাম। আমার হাতে সাদা এনার্জি বের হলো। সম্ভবত এটা অ্যাঞ্জেলদের শক্তি। সাদা এনার্জি কিং হ্যারিসের শরীরের সাথে মিলে গেল। প্রথমে সব কিছু ঠিকঠাক লাগলেও পরে কিং হ্যারিস হাঁটু গেড়ে বসে পড়ে। আমার শরীর দুর্বল হয়ে গেছে। এটা নিশ্চয়ই অ্যাঞ্জেল সত্তার শক্তি। এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট করবো আমরা। কিং হ্যারিস সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে দৌড়ে এসে আমার নাক বরাবর ঘুষি দিল। ঘুষিটা অনেক জোরে লেগেছে। আমার নাক ধরে বসে পড়লাম আমি। সাবে এগিয়ে আসতে চাইলে কিং হ্যারিস তাকে আসতে মানা করে। ব্যাস, এতটুকুই ছিল তোমার শক্তি। এই শক্তি নিয়ে তুমি কিভাবে তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ দেবে? কিং হ্যারিসের কথাগুলো যে কাটা গায়ে নুনের ছিটার মতো লাগলো। আমি উঠে দাঁড়াই। আমি হাত পোট করে শক্ত করলাম। আমার পুরো শরীর রাগে গরম হয়ে যাচ্ছে। হঠাৎ আমার হাতে আগুন ধরে যায়, কিন্তু এই আগুনে আমার হাত জ্বলার বদলে যেন শক্তি বাড়িয়ে দিচ্ছে আমার হাতের। আমি কিং হ্যারিসের পেট বরাবর ঘষে দিলাম। সে 2 হাতে ঘুষি ব্লক করার চেষ্টা করলে সে বিফল হয়। ঘুষিটা তার বুক দিকে গিয়ে লাগে, আর সে দূরে উড়ে গিয়ে পড়ে। কিং হ্যারিস নড়াচড়া করতে পারছে না দেখি আমি সাবিয়ার দিকে এগিয়ে যাই। কিং হ্যারিসের কাছে যেতে সে উঠে দাঁড়ায় এবং আমার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে আমি কয়েকটা ঘুষি খেলেও পরে তার ঘুষি ব্লক করলাম। তারপর কিছুটা পিছনে গিয়ে একটা ফ্লাইং কিক মারলাম কিং হ্যারিসের তলপেটে। কিং হ্যারিস পেট ধরে বসে পড়ল। আমি হার মেনেছি আলমগীর। আমার বিশ্বাস আছে তুমি হবে দ্য প্রোটেক্টর অফ আর্থ। তবে তোমাকে আগে তোমার সব সত্তার উপর আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাই আজকে থেকে আমাদের রাজ্যের সেরা যোদ্ধাদের সাথে তোমার কঠোর ট্রেনিং শুরু হবে। আগামী 1 মাস তোমার ট্রেনিং চলমান থাকবে। কিন্তু এই 1 মাস আমার বাবা মা আর ভাইয়া চিন্তা করবে আমাকে নিয়ে। তার চিন্তা তোমার করতে হবে না। আমি তোমার বাবা মাকে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি তোমার অফিসের নামে। তারা জানবে যে তুমি 1 মাস অফিস ট্যুরে দেশের বাইরে থাকবা। আমি একটা মুচকি হাসি দিলাম। পরের দিন থেকে আমার কঠোর ট্রেনিং শুরু হলো। আমার ভিতরে যত ধরনের শক্তি আছে তা আস্তে আস্তে ব্যবহার করতে শিখে গেছি। ভ্যাম্পায়ার রাজ্যের সব বড় বড় যোদ্ধাদের সাথে আমার প্রতিদিন ট্রেনিং চলছে। আমাকে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিল শেখানো হলো। তাছাড়া আমাকে কিছু গুপ্ত মন্ত্র আর জাদু শেখানো হলো, সে রাজাবাদে কেউ যায় না। সব ধরনের অস্ত্র চালানো শিখলাম আমি। তাছাড়া এখন আমি চোখ বন্ধ করে মনে মনে যে অস্ত্রের কথা ভাববো আমার হাতে সেই অস্ত্র এসে যাবে।
ট্রেনিং শেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামীকাল আমার সাথে ভ্যাম্পায়ার রাজ্যের 10জন সেরা যোদ্ধাদের যুদ্ধ হবে, আর এই যুদ্ধের দর্শক হবে পুরো ভ্যাম্পায়ার রাজ্য। রাতে ডিনার করে সাবিয়া নিজের রুমের দিকে যাচ্ছে, তখন এক অদৃশ্য শক্তি সাবিয়াকে হ্যাঁচকা টান দিয়ে নিজের রুমে নিয়ে যায়। সাবিয়ার রুমটা চিনতে অসুবিধা হলো না। আলমগীর, আমাকে তোমার রুমে কেন নিয়ে আসলে? আগামীকাল আমার পরীক্ষা, আমি কতটুকু শিখতে পেরেছি তার পরীক্ষা দেব, কিন্তু তুমি আমাকে অল দ্য বেস্ট তো বলবে না? আমি সাবিয়াকে টেনে নিজের কাছে নিয়ে নিলাম। ওকে, অল দ্য বেস্ট। এখন তো যেতে দাও, আগামীকাল অনেক আয়োজন করতে হবে তোমার যুদ্ধ নিয়ে। না, এবারে যেতে দেবো না, আগে আমায় একটা কিস দিবে, তারপর যেতে দেবো। আলমগীর, তুমি 3 দিন দুষ্টু হয়ে যাচ্ছ। আগে আমাকে দেখে সহ্য করতে পারতে না, আর এখন আমার সাথে লেপটে থাকো আঠার মতো। তোমার নেশা হয়ে গেছে আমার, এখন তোমাকে ছাড়া আর ভালো লাগে না। তোমাকে কবে যে আমার ভালোবাসায় ফেলেছি আমি নিজেও যাই না। আমার আর কিছুই চাই না, শুধু তোমাকে চাই। বিয়ে করবে আমায়? আরে পাগল, আমি তো তোমারই, তোমাকে ছাড়া আমিও যে বাঁচবো না। তুমি তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নাও, তারপর আমরা বিয়ে করে নেব। তারপর শুধু তুমি আর আমি, আর কিছুই চাই না। সাবিয়া কথাটা বলি আমাদের ঠোঁট জোড়ায় একত্র করে ফেলল। আমরা আবার হারিয়ে গেলাম অনন্ত ভালোবাসার দুনিয়ায়, যে ভালোবাসার দুনিয়ার বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। পরের দিন সকালেই আমি এগিয়ে যাচ্ছি রাজ ময়দানের দিকে। রাজ ময়দানেই যুদ্ধের আয়োজন করা হয়েছে। ময়দানটা দেখে আমার আগেকালের রোমের গ্লাডিয়েটর ফ্লাইটের কথা মনে পড়ে গেল, কারণ সেই রকম সেট আপ এখানেও আছে। ভ্যাম্পায়ার রাজ্যের সব প্রজারা দর্শকের বেশে বসে আছে আমার যুদ্ধ দেখার জন্য। সাবিয়া এবং কিং হ্যারিস বিচারকদের আসনে বসে আছে। আমার সামনে দাঁড়িয়ে আছে ভ্যাম্পায়ার রাজ্যের সেনাপতি ফরাদ। তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খাতনামা 9 জন শ্রেষ্ঠ ভ্যাম্পায়ার যোদ্ধা। আলমগীর, তুমি নিশ্চয়ই জানো এই যুদ্ধে অংশগ্রহণ করার পর তুমি যতক্ষণ পরাজিত হবে না ততক্ষণ তুমি এই রণক্ষেত্রে পরিত্যাগ করতে পারবে না। আমার জানার দরকার নেই, আপনাদের মনে থাকলেই হবে। আমি অহংকারের সাথে কথাগুলো বললাম। এতে আমার সামনে থাকা আমার প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গেল। তারা সবাই আমার উপর একসাথে আক্রমণ করলো। আমি আমার জায়গা থেকে এক চুলও সরলাম না। আমি আমার 2 হাত সামনের দিকে নিলাম, তারপর চোখ বন্ধ করতেই আমার হাত দিয়ে বড় বড় এনার্জি বল বের হলো। এই এনার্জি বলের পাওয়ারের এতটাই যে এক একটা এনার্জি বল পুরো বিল্ডিং ধ্বংস করে দিতে পারবে। তবে এটা আমার শক্তির ছিঁড়ে ফোটা মাত্র। আমার নিক্ষেপ করায় এনার্জি বল কারো কারো গায়ে লাগলো, আবার কারো কারো গায়ে লাগেনি। যাদের গায়ে লেগেছে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। সেনাপতি ফরাদ পিছন থেকে বাকি 9 জনকে সামনে পাঠিয়ে দিল। সবাই সবার ভ্যাম্পায়ার অবতার রূপ নিয়েছে। আমার যেহেতু মানুষ রূপেই আছে, তাই আমি সেই রূপেই সামনে এগিয়ে যাই। আমি আমার অ্যাঞ্জেল সত্তার শক্তি দিয়ে একজনকে হোয়াইট এনার্জি দিয়ে হামলা করি। সে দুর্বল হয়ে লুটিয়ে পড়ে। আরেকজনের মুখে ঘুষি দিতে এসে ছিটকে গিয়ে পড়ে, কিন্তু আমার 2টো হাত 2 জন ভ্যাম্পায়ার ধরে ফেলে। আরেকজন আমার মুখে ঘুষি দেয়, আরেকজন বুকে ঘুষি দেয়। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি একটা চিৎকার দিলাম। আমার চিৎকার এতটাই জোরে ছিল যে সেখানে অবস্থিত সবাই সবার কান বন্ধ করে ফেলে। আর আবার হাত যারা ধরেছিল তারা আমার হাত ছেড়ে দেয়। এই সুযোগে আমি সবার বুকের ডান পাশে একটা করে ঘুষি দেই। ভ্যাম্পায়ারদের বুকের ডান পাশে তাদের দুর্বল জায়গা। দেখতে দেখতে সবাই লুটিয়ে পড়ে। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার পিঠে লাঠি দেয়, আর আমি ছিটকে গিয়ে পড়ি। আমি ঘুরে দেখি ভ্যাম্পায়ার সেনাপতি আকাশে উঠছে। সে আবার উড়ে এসে আমাকে ফ্লাইং কিক দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তার পা ধরে ফেলি আর মাটিতে আছড়ে ফেলি। কিন্তু সে আবার দাঁড়িয়ে যায়, তারপর আকাশে উড়ে যায়। আমিও ডানা ছাড়া আকাশে উড়ে গেলাম। আমাকে এভাবে নিখুঁতভাবে উড়তে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা আবার অবাক হয় তখন ভ্যাম্পায়ার সেনাপতি আকাশ থেকে মাটিতে গিয়ে পড়ে। আমি মেঘ ভেদ করে নিচে চলে আসি। অবশ্যই সেনাপতিও হার মেনে নেয়। সবাই আমার ফ্লাইং স্কেল দেখে হাততালি দেওয়া শুরু করে। কিং হ্যারিস ঘোষণা দেয় যে আজকে আমি বিজয়ী হয়েছি। সাবিয়া আমাকে সবার সামনে জড়িয়ে ধরে, কিন্তু আমাদের এই খুশির সময়টা বেদনাময় হয়ে পড়ে যখন জানতে পারি যে ওল্ফ কিং পৃথিবীতে হামলা করেছে। একজন ভ্যাম্পায়ার এসে কিং হ্যারিসকে কানে কানে কী যেন বলল। তা শুনে কিং হ্যারিসের কপালের ভাঁজ পড়ে গেল। তার মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। কি হয়েছে মহারাজ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমার প্রশ্নের শুনে কিং হ্যারিস আমার দিকে তাকালো। আলমগীর, ওল্ফ কিং তার সৈন্য নিয়ে পৃথিবীতে হামলা করেছে একটু আগে। তুমি যে এলাকায় থাকো সে এলাকায় হামলা করেছে। তোমাকে না পেয়ে আবার ফিরে যায় তাদের রাজ্যে, কিন্তু আবার আগামীকাল পৃথিবীতে হামলা করবে তার পুরো দলবল নিয়ে।
আমার চোখ লাল হয়ে গেল রাগের কারণে, কারণ ওলফ কিং আমার এলাকায় হামলা করেছে। সেখানে আমার অনেক প্রিয় মানুষ থাকে, তাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমাকে এখনই পৃথিবী থেকে দেখতে হবে যে আমার পরিবার আর আপনজনেরা ঠিক আছে কিনা। আমিও তোমার সাথে যাব আলমগীর। বাবা আমাদের অনুমতি দিন। কিং হ্যারিস মাথা নেড়ে সম্মত দিলেন। আমাদের সামনে একটা পোর্টের দরজা খুলে গেল, যার মাধ্যমে আমরা পৃথিবীতে চলে যাই। আমি আমার এলাকা থেকে প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ যেদিকে দেখাই সেদিকেই ধ্বংসস্তূপ। এখনও আগুন জ্বলছে চারদিকে, যা ফায়ার সার্ভিসের লোকজন নিভানোর চেষ্টা করছে। আমিও সাবিয়া আমার বাড়ির দিকে যাই। আমার বুক ধরপড় করছে, কারণ আমি জানি না আমার পরিবারের কী অবস্থা করছে ওলফ কিং। আমি ওদের বাড়ির সামনে যেতেই অবাক হয়ে যাই, কারণ আমার বাড়িটা চেনাই যাচ্ছে না। সুন্দর দোতলা কারুকাজ করা বাড়িটার অর্ধেক অংশ ভাঙা, আর বাকি অর্ধেক অংশ ধসে পড়বে অবস্থা। চারদিকে তাকায় সেদিকেই একই অবস্থা। এমন সময় আমাকে একজন নাম ধরে ডাকলো, কণ্ঠ আমার অতি পরিচিত একজনের। আমি আর সাবিয়া পেছনে তাকিয়ে দেখি রাহুল দাঁড়িয়ে আছে আহত অবস্থায়। রাহুলের মাথা দিয়ে রক্ত পড়ছে। রাহুল কাঁদছে। আমাকে দেখেই রাহুল জড়িয়ে ধরে। দোস্ত, তুই এতদিন কোথায় ছিলি? এখানে অনেক ভয়ঙ্কর কাণ্ড করে গেছে, সব কিছু ধ্বংস করে দিয়েছি কিছু নেকড়েদের মতো দেখতে মানবগুলো। দোস্ত, আমি এসে গেছি, এবার সব কিছু ঠিক করে দেব, কিন্তু তার আগে বল আম্মু আব্বু আর ভাইয়া কোথায়? রাহুল চুপ হয়ে গেল। আমার মনে ভয় বাসা বাঁধতে লাগলো। রাহুল চুপ থাকবি না, বল তারা কোথায়? আমি রাহুলকে ধমকের স্বরে জিজ্ঞাসা করলাম। নেই তারা আর নেই, সবাই মারা গেছে। রাহুল কাঁদতে কাঁদতে আমার প্রশ্নের উত্তর দিল। আমি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লাম। সাবি আমাকে সান্ত্বনা দিচ্ছে। নেই মানে কি রাহুল? তারা কিভাবে মারা গেছে? সাবিয়ার কথাই রাহুল সাবিয়ার দিকে তাকিয়ে উত্তর দেয়। সেই দানবগুলো সবার আগে আঙ্কেল আন্টির উপর হামলা করে, তাদের বাঁচাতে গিয়ে রাশেদভাবে মারা যায় তাদের হাতে। আমি কিছুই করতে পারলাম না, আমিও কোনো মতে পালিয়ে বেঁচেছি। আমার বাড়িটাও ভেঙে তছনছ করে ফেলেছে। আমি জোরে হুঙ্কার দেই। আমার হুঙ্কারে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি উঠে দাঁড়িয়ে সাবিকে ধরে বললাম, আমাকে এক্ষুনি ওলফ কিংডমের কাছে যেতে হবে, ব্যবস্থা করো। কিন্তু আলমগীর, এখন সেখানে গেলে বিপদ হতে পারে। আমরা আমাদের পুরো ফোর্স নিয়ে অ্যাটাক করব। আমার হাতে সময় নেই, তুমি ব্যবস্থা না করলে আমি নিজেই চলে যাব। আমি আমার দুই পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়ব ওলফ কিংয়ের কাছ থেকে। ওলফ কিংয়ের রক্ত পান করেই আমার ভিতরে আগুনের প্রতিশোধ নিবে। আমি এই কথা বলেই মাটিতে একটা ঘুষি মারলাম। মাটি ফাঁক হয়ে যায়। আমি লাফ দিয়ে ভূগর্ভে চলে যাই। সাবিয়া সেখানে এক মুহূর্ত না থেকে ভ্যাম্পায়ার রাজ্যে চলে যায় তার বাবাকে খবর দিতে। রাহুল সেখানে একা একা দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝতে পারলো না আমরা কী কথা বললাম এতক্ষণ, কিন্তু তার কিছু বোঝা না বোঝাই আমার কিছুই যায় আসে না। আমি এখন দাঁড়িয়ে আছি ওলফ কিংডমের বাইরে। সাবিয়া আমাকে বলেছিল ভ্যাম্পায়ার কিংডমের সামনে ওলফ কিংডমের অবস্থান। ওলফ কিংডমের সদর দরজার পাহারা দিচ্ছে কতগুলো নেকড়ে দানব। আমি একটা হুঙ্কার দিলাম। আমার হুঙ্কারে এতই শক্তি ছিল যে সদর দরজা ভেঙে যায়, আর সেই পাহারাদারও ভয় পেয়ে চলে যায় সেখান থেকে। আমি ভিতরে যাচ্ছি। আমি আমার হাতে একটা ভ্যাম্পায়ার শোর্ডের কথা ভাবতেই আমার হাতে এসে পড়ে ভ্যাম্পায়ার রাজ্যের সবথেকে শক্তিশালী হাতিয়ার, দ্য ভ্যাম্পায়ার শোর্ড। আমার রাস্তায় যারা আসছিল আমাকে আটকাতে আমি তাদের দুই টুকরো করে ফেলেছি আমার হাতে থাকা তলোয়ার দিয়ে। আমি একটা পাহাড়ে উঠে দেখি আমার জন্য অপেক্ষা করছে অসংখ্য নেকড়ে দানব। আমি আকাশে উড়ে যাই, তারপর চোখ বন্ধ করে নিজের অ্যাঞ্জেল সত্তাকে জাগ্রত করে অ্যাঞ্জেলদের সবথেকে শক্তিশালী অস্ত্র আকাশ বিদ্যুৎ সরবরাহ করি। আকাশ থেকে সারিবদ্ধভাবে বিদ্যুৎ পড়তে থাকে নেকড়েদের উপর। যেই জায়গায় বিদ্যুৎ পড়ে যায় সেই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে। দেখতে দেখতে পুরো ওলফ কিংডমের ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আমার মনে আজ কোনো মায়া নেই। আমার মনে এখন শুধু একটাই কথা চলছে, যে যাদের কারণে আমার পরিবার মারা গেছে তাদের সবাইকে মেরে ফেলা। আর সব থেকে বড় কথা হলো এরা সবাই শয়তানের পূজা করে। আমি মাটিতে নেমে আসলাম। হঠাৎ কোথা থেকে একটা নেকড়ে দানব তেড়ে আসে আমার দিকে। আমি লাফ দিয়ে সরে যাই অন্য জায়গায়। আবার তেড়ে আসে আমার দিকে। এবার পালিয়ে না গিয়ে আমিও বাতাসের বেগে গিয়ে নেকড়ে দানবকে ঘুষি মারি। সে ছিটকে গিয়ে একটা পাহাড়ের সাথে ধাক্কা খায়। নেকড়ে দানব নিজের মানবরূপ ধারণ করলো। আর গায়ের রাজপোশাক দেখেই বুঝে গেছি এই হলো নেকড়ে দানবের রাজা নেক্রেসিয়াস। তুই আসলে সেই নেক্রেসিয়াস যে আমার জন্মের পর আমার বাবা মাকে মেরেছিস, আর এখন আমার বাবা মা আর ভাইকে মেরেছিস? আমার কথার উত্তরে সে কিছু বলতে চেয়েছিল, তার আগেই কথা থেকে একটা তীর এসে গিয়ে তার বুকে লাগে। বুক থেকে সবুজ রক্ত বের হতে থাকে।
আমি আকাশের দিকে তাকিয়ে দেখি সেখানে অজস্র ভ্যাম্পার সৈন্য সহ ভ্যাম্পার কিং হ্যারিস এবং সাবিয়া উঠছে। আমি তাদের দিকে নজর সরিয়ে ওলফ কিংয়ের কাছে গিয়ে তাকে 2 হাত দিয়ে শূন্যে ছুঁড়ে ফেলি। আমিও উড়ে গিয়ে তার বুকে ঘুষি মারি। সে মাটি ভেদ করে চলে যায় অনন্ত গভীরে। আমিও চলে যাই অনন্ত গভীরে। সেখানে গিয়ে ওলফ কিংকে নিয়ে আবার উঠে আসি। ওলফ কিং রক্তাক্ত অবস্থায় আমার হাতে ঝুলে রয়েছে। সব ভ্যাম্পার নিচে নামলো। একে শেষ করে দাও আলমগীর, এর কারণে আজ তোমার পরিবার তোমার থেকে দূরে। আমিও ওলফ কিং এর দিকে তাকালাম। সে আমায় কিছু বলতে চাইছে, কিন্তু তার শরীরে একচুলো শক্তি নেই কথা বলার। আমি নিজের চোখ বন্ধ করি, তারপর ভাবতে থাকি এই পর্যন্ত কী কী হয়েছে। আমি আগের ঘটনা মনে করতেই আমার শরীর লেগে আগুন ধরে যায়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওলফ কিং। ওলফ কিংকে মারার পর আমি হাঁটু গেড়ে বসে পড়ি। আমার চোখ থেকে অজস্র অশ্রুর পড়ে পড়ছে। সাবি এগিয়ে এসে আমাকে ধরে ওঠায়। আমি সাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। সাবি আমাকে সান্ত্বনা দিতে থাকে। আজ আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি, এর থেকে বড় কোনো কথা নেই। তবুও কেন জানি আমার মন বলছে আমার তো নির্দয় হওয়া ঠিক হয়নি, কারণ আমার নিষ্ঠুরতার পরে আজ এত নির্দোষ নেকড়ে দানব মারা গেছে। পুরো একটা রাজ্যের ধ্বংস হয়ে গেছে। আমরা ফিরে গেলাম ভ্যাম্পার রাজ্যে। আমি আর পৃথিবীতে ফিরে যাইনি, কারণ সেখানে গেলে আমার আপনজনদের মৃত্যু আমাকে শান্তিতে থাকতে দেবে না। কিছুদিন পর আমাদের বিয়ে হয়ে গেল ধুমধামভাবে। আজ আমাদের বাসর রাত। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি। আর চাঁদের আলো চারদিকে ছড়াচ্ছে। এমন সময় ছাবি আমাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে। আমি পেছনে ঘুরে ছাবির কপালে আমার ভালোবাসার পরশ রেখে দেই। ছাবিয়া আর আমি একসাথে চাঁদের আলো অনুভব করছি। আজ আমাদের কারো মুখ থেকে কথা বেরোচ্ছে না, কারণ এতদিন আমাদের উপর যা ধকল গেছে তাই জন্য কথা বলতে ইচ্ছে করছে না। এখন আমি শুধু শান্তিতে থাকতে চাই। আমি সাবিয়ার হাত ধরে উড়াল দিলাম আকাশে। পৃথিবীর সীমানা পার করে চাঁদে গিয়ে দাঁড়ালাম আমরা। অক্সিজেনের অভাবে আমাদের কিছুই হচ্ছে না, কারণ আমাদের এখন অক্সিজেনের প্রয়োজন হয় না। আমরা আগেই প্ল্যান করেছিলাম আমরা আমাদের বাসরা চাঁদের জ্যোৎস্নাই না, বরং চাঁদে গিয়ে করব। চন্দ্রবাসীও আমাদের স্বাগতম জানালো ফুলমালা দিয়ে। চাঁদেও যে প্রাণের অস্তিত্ব আছে তা এখনও পৃথিবীর বৈজ্ঞানিকরা জানতে পারেনি। আমরা বসে আছি লাইটিং ঘরে, যেখানে শুধু আলো আর আলো। আমি ছাবিয়ার হাত জোরে নিজের হাত জোড়াই আবদ্ধ করে নিজেদের ঠোঁট জোড়া একত্রিত করে ফেললাম। তারপর ডুবে গেলাম সেই অতি পরিচিত ভালোবাসার পানিতে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।